তো আজকে যে বিষয়টা নিয়ে আমি প্রথম আলোচনাটা শুরু করতে যাই সেটা হচ্ছে খাদানের ফেক বক্স অফিস কালেকশন। প্রত্যেকটা আগে মাথা নিচু করেন কি চলুক না, এইটা নিয়ে কোনো এত বেশি হাই পাওয়ার কিছু নেই, চলুক। হতে পারে রঙ্গমঞ্চে সারা টকিস পারফর্ম করছে, এটাও হতে পারে। মানে লং স্টোরি শর্ট, আমি খুব সাধারণ মানুষ, আর ও হচ্ছে বাংলা মুভি রিভিউ কমিউনিটি সবু রঙ্গমঞ্চে। যাই হোক, এই পার্টগুলো কাটা হবে একদম লাস্ট। এই পার্টগুলো ট্রেলার, এটা একটা ট্রেলার বানাবি, এটাই রাখবি। এটা আমি কাউকে পোক করে বলছি না, না প্রত্যয়কে, না আমি আকাশকে, কাউকে আমি এটা কিন্তু পোক করে বলছি না। এটা আমি জাস্ট আমার মতামতটা বলছি। মতের অমিল হতেই পারে, কিন্তু এটা ঝামেলার বিষয় নয়। মিঠুন দাকে নিয়ে কথা বলবো। ভাই প্রত্যেকটা স্ক্রিপ্টেড, ঠিক আছে? আমাদের কন্টেন্ট নেই বলে আমরা এরকম ভাবে বড়। আরে আমি আছি, আমি খাচ্ছি, বলার মুখ দেখানো যাবে না। আরে বান্টুরে, দেখ আমার সত্যি বলে সত্যি কিছু নেই, জঘন্য লেগেছে। অনেকে আবার সৃজিতদার কাছে ব্লক খেয়েছে বেশি সত্যি কথা বলার জন্য। সৃজিতদা ব্লক হলো ইয়ার কি নাকি? ব্লক হলো? হ্যাঁ বলো। আরে সেই ফ্যামিলি এত মেসেজ, বলো। এর মধ্যে আবার ফ্যামিলির মেসেজ, সেই লোকটাকে কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে চিরতরে রিমুভ করে দিতে পারি, যারা আমার চ্যানেল হয়তো পরবর্তীতে ভিজিট নাও করতে পারে। স্টার্ট করি। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলের প্রথম পডকাস্টে। আজকে আমরা সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, খুব ইন্টারেস্টিং বিষয়, তাই জন্য পডকাস্টটা পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে পডকাস্ট কাদের সাথে? আমাদের যারা সিনেমা রিভিউ করে এবং বাংলায় যারা সিনেমা রিভিউ শোনে তাদের কাছে এই যে যারা আছে আজকে আমাদের সাথে স্ক্রিনে, তাদের নামটা নতুন কিছু নয়, নতুন করে ইন্ট্রোডিউস করারও তাদেরকে কোনো দরকার নেই। আমার রিভিউ কমিউনিটির 6 জন বন্ধু, তো এক এক করে দিয়ে নি, মানে 6 জন এখনো এসে পৌঁছায়নি, পরে হয়তো কেউ জয়েন করবে। তো এখন কারা কারা আছে আমার সাথে? এখন আছে মুভি ভাব দেবজ্যোতি থেকে দেবজ্যোতি, তার সঙ্গে আছে লোকে কি ভাববে থেকে প্রত্যয়, তারপর আছে আমাদের তুহিন রিভিউলজি থেকে তুহিন, সিনে জ্ঞানী থেকে আছে সৌভিক দা, এবং সাহা টকিস থেকে আছে জয় মহাগুরু আকাশ। ঠিক আছে, তো সবাইকে বলে দিই প্রথম পডকাস্ট একটুখানি এদিক ওদিক হলে সামলে নিতে হবে তোদেরই, ঠিক আছে? চলো, তো আজকে যে বিষয়টা নিয়ে আমি প্রথম আলোচনাটা শুরু করতে যাই সেটা হচ্ছে খাদানের ফেক বক্স অফিস কালেকশন। যেটা আমি কেন বলছি এটা, সেটা আমি আসছি। একটা টাইমে এটা বন্ধ হয়ে গেছিল, সবাই মোটামুটি যেটা হচ্ছে সেটাকে মেনে নিয়েছিল, আবার এটা নতুন করে মাথাচাড়া দিয়েছে এবং খাদানের একটা আবার ফেক বক্স অফিস চারিদিকে ঘোরাফেরা করছে। ফেক কিনা না আমরা জানি না, কারণ মানে আমাদের এখানে তো প্রপার কোনো ডেটা আসে না যেখান থেকে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালটা প্রডিউসারের ঘর থেকে যেটা আসে সেটাই। তো এই ফেক বক্স অফিস নিয়ে যদি তোমাদের কিছু মতামত থেকে থাকে পার্সোনাল, সেটা যদি তোমরা বলো, আর যদি মানে তোমরা মনে করো যে এটা ফেক, তাহলে তার এগেনস্টে তোমাদের যে মতামত দেবে, আর যদি ভাবো যে না এটা ফেক নয়, তাহলে তার এগেনস্টে তোমাদের মতামত তোমরা দেবে। তো এক এক করে স্টার্ট করি। প্রথমে দেবজ্যোতিকে দিয়ে স্টার্ট করি, বল। দেখ, নতুন করে যে ডিসকোর্সটা চালু হয়েছে, সেই চালু হওয়াটার মেন কারণ মানে নাম্বার যেগুলো উঠে আসছে সেগুলো মানে আর বিলিভেবল জায়গায় থাকছে না। মানে ফিকশন ঠিক আছে, মানে একটা ফিকশনেরও তো একটা বিলিভেবিলিটি থাকা উচিত, তাই না? সিনেমার মধ্যেও রিয়েলিজম থাকা উচিত, বক্স অফিসে যে জল মেশাচ্ছে সেটার মধ্যে একটা সার্টেন রিয়েলিজম থাকা উচিত। এইবার জিনিসটা রিয়েলিস্টিক জোনে থাকছে না, তো তাই জন্য মানে চোখে পড়ছে জিনিসটা। মানে আমি 100% ট্রান্সপারেন্সি আশা করি না বক্স অফিস থেকে, এবং আমি বক্স অফিস মনে করি ইটস আ পার্ট অফ দ্য মার্কেটিং। ঠিক আছে, যে একটা সার্টেন নাম্বার বললে সেটা কিছু একটা মার্কেটিং একটা হুক হিসেবে কাজ করবে, এবং সেই মার্কেটিং হুকটা ক্যান লাইক এনহ্যান্স দ্য বক্স অফিস ইন দ্য ফিউচার। আমার অল্প বিস্তর জল মেশানো বা সার্টেন মাইলস্টোন হাইলাইট করাতে কোনো অসুবিধা নেই। প্রবলেম আমার এখানে হয়ে যায় যে যেখানে তুমি যে নাম্বারটা দিচ্ছ, দেয়ার ইজ নো রিয়েলিস্টিক ওয়ে অফ অ্যাটেইনিং দ্যাট নাম্বার। সেটা বললাম পুরোপুরি মানে একটা ওভার দ্য টপ ফিকশন হয়ে যাচ্ছে। তো আমি আর বেশি কিছু বলবো না, এইটুকু। ওকে, প্রত্যয় আগেই মাথা নিচু করেন। কি জিনিস দেখছিলাম আমি একটা জিনিস দেখছিলাম, মানে খাদানের বক্স অফিস। প্রথম কথা হচ্ছে বক্স অফিস কি দিল, কি নাম্বার দিল, এটা গোটা কয়েক মানুষ এইগুলোকে নিয়ে মাতামাতি করে।
তা বিষয়টা সেইটা না। তা সিনেমাটা কতদূর চলছে সেটা 1 মাস চলুক বা 2 মাস চলুক, মানে আমাদের টলিউডের ক্ষেত্রে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যেরকম পরিসরটা, সেই অনুযায়ী খাদান এত বছর পরে এরকম একটা বাংলা সিনেমা যেটা এখন অবশ্যই খুব বড় ইন্টারন্যাশনালি, একটা সাকসেস। হ্যাঁ, হ্যাঁ, দুবাইতে গিয়ে করছে। তাই সেই হিসাবে যেটা খাদান একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে, সেই দিক থেকে তো খুবই ভালো কথা। এবং পরবর্তী কাজ রঘু ডাকাত আসতে চলেছে, সেইটা নিয়েও যথেষ্ট আশাবাদী, হয়তো ভালো কিছু হবে। হ্যাঁ তা দেবজ্যোতি কিছু বলবি? না না, খাদান দুবাই থেকে কিছুই দৃষ্টান্ত স্থাপন করেনি। গত বছর কাবুলিওয়ালা ইন্টারন্যাশনালি রিলিজ করেছিল, তো মানে দে আর নট ব্রেকিং এনি পাথ। আচ্ছা, আচ্ছা, তা যাই হোক, আহ, না না, আমি সেই বিষয়টা বলছি না, সে হতে পারে অন্যান্য অনেক বিষয়, কিন্তু এরকম বাংলা এরকম একটা কমার্শিয়াল ছবি তো আজ অব্দি সেরকম এত দূর একটা, কি বলবো, মাইলস্টোন তো সেট করতে পারেনি আজ অব্দিও, যারা না যারা কমার্শিয়াল মুভি ইন্ডাস্ট্রিতে। মাইলস্টোন সেট হয়তো করেছে, কিন্তু সেটা অনেকদিন আগে হতো, বন্ধ হয়ে গেছিল, আবার সেটা শুরু হলো বন্ধ হয়ে গেছে। হয়তো খাদান হ্যাঁ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ সেটা হ্যাঁ খাদান দিয়ে হ্যাঁ শুরু হয়েছে। তা হ্যাঁ, এবার যদি বক্স অফিস কালেকশনটা যদি বলি, আমার কাছে কিছু ডেটা আছে, আমি এখানে শুধু বলতে চাই। একদম। আহ, তা যদি হাউসফুল যেইগুলো এতদিন অব্দি মোটামুটি যেই হলগুলো কলকাতার গেছে হাউসফুল হলে, সেইগুলো মোটামুটি কিরকম কালেকশন, যেমন যদি নবীনা বলি, সেটার হাউসফুল হলে সেটার কালেকশন অ্যারাউন্ড 92,000। প্রিয়া হাউসফুল হলে সেটার থেকে 89,000। বিজলি হাউসফুল হলে 86,000। স্টার থিয়েটার 70,000। বম্বে সিনেপ্লেক্স কেজিপি 50,000। উদয়ন শেওড়াফুলি 46,000। এসবিএফ হাওড়া হাউসফুল হলে 31,000। মোহন টকিস বহরমপুর 26,000। আইনক্স সাউথ সিটি হাউসফুল হলে 48,000। পিভিআর ডায়মন্ড প্লাজা হাউসফুল হলে 73,000। সিনেপলিস হাউসফুল হলে 67,000। ওকে, এইবার যদি ওকে। এই কটা ডেটা, তারপরে আরো এছাড়া অনেক আছে, মানে ডেটা এরকম বলতে গেলে প্রচুর আছে। তা এইগুলো যদি অ্যাড করা হয়, হ্যাঁ তাহলে মেলানো আমার যায়। আমার কোনো মাথা ব্যথা নেই যে কত কি কালেকশন করলো, মানে ফেক বক্স অফিস কিনা, জল দুধ মিশিয়েছে কিনা, আমার এইগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। যদি বলে থাকে সত্যি মিথ্যা, সেটা সত্যি মিথ্যা বিষয়টা তো পুরোপুরি আপেক্ষিক, মানে এটা কেউ এক একজনের কাছে, তোর কাছে একদম যেটা মিথ্যা আমার কাছে সত্যি, আমার কাছে যেটা একদম মিথ্যা একদম একদম সেটা অন্যের কাছে ঠিক সেটা কথা। সত্যি। তা আমি বলছি যে পরবর্তী ভালো ভালো বাংলা সিনেমা আসছে, সেগুলো চলুক, যেমন দেবী চৌধুরানীর মতো বড় প্রজেক্ট আসছে, তারপরে রঘু ডাকাত আসছে, তারপরে রক্তবীজ আসছে। রক্তবীজ যেটা গত 2023 সালে করেছিল, যে একটা যেরকম ভাবে শুরু করেছিল, পাশাপাশি বাঘা যতীন, তারপরে হচ্ছে ওই সিনেমাটা বল না, সৃজিত মুখার্জির যেটা ছিল, যেটা দশম অবতার, দশম তাই অবতার। তো, দশম অবতার। এই তিনটা সিনেমা যেরকম ভাবে রান করেছিল, তারপরে রক্তবীজ অনেকটা এগিয়ে গেছিল এবং রক্তবীজ অনেকটাই। একটা ভালো কালেকশন দিয়েছিল। তা সেটাও একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে, রক্তবীজ 2। এবার তারপরে হচ্ছে রঘু ডাকাত, এই দুটো সিনেমা এবছর পুজোয় একটা বিরাট বড় একটা ক্ল্যাশ মুখোমুখি হবে। তা চলুক না, তো এইটা নিয়ে কোনো এত বেশি হাই পাওয়ার কিছু নেই, চলুক, অসুবিধা কি আছে? ভাই প্রত্যয় যেভাবে ডেটা গুলো বললো, আমি ওকে মানে অ্যানালিস্ট হিসেবে বাংলায় তো সেরকম কেউ নেই যে ডেটা দেয়। প্রত্যয়ের ওই সিটটা হ্যাঁ, পাকা। প্রত্যয় আমাদের নেক্সট ট্রেড এক্সপার্ট, এক বাংলায় বাংলায় ফার্স্ট ট্রেড এক্সপার্ট। বাংলা ট্রেড ওই এক্সপার্ট। যেভাবে ডেটা গুলো বললি সত্যি কমেন্ডেবল, মানে তুই যে ওই না, এত প্রত্যয় হিসাব সত্যি করে কিন্তু খাটে, রেখেছিস। এটা বলতে হয়, প্রত্যেক কিন্তু খেটে ডেটা গুলো কিন্তু বানায়, রিসার্চ করে, একদম কিন্তু একদম একদম প্রচন্ড রিসার্চ খুব করে বানায়, ভালোভাবে তুলে একদম ধরলি। একদম। প্রত্যয় তোমার জন্য থামস আপ। সৌভিক দা, একটু তোমার হ্যাঁ, মতামত কি বলতে চাও এই ব্যাপারে? অবশ্যই অবশ্যই। দেখো, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা সিনেমা যখন এতটা সাকসেস পেয়েছে, তো আমাদের সেটাকে কোথাও গিয়ে অ্যাপ্রিসিয়েট অবশ্যই করা উচিত আর কি। কারণ বলা যেতে পারে এটা কোথাও ইন্ডাস্ট্রিতে রিভাইভ করতে কোথাও গিয়ে সাহায্য করছে। এবার সেটাই কাজে এখন না হলে সেটা ইন্ডাস্ট্রির ব্যাপার আর কি, বা সেটা কিন্তু করতে সাহায্য করছে। এবার হ্যাঁ, দেখো, সত্যি কথা বলতে মানে এই যে ফেক বক্সের কালেকশন না, এটা না একটা ওপেনের সিনেমার মতো হয়ে গেছে আর কি। মানে মানে এটাকে না পুরোপুরি মানে আহ সত্যি মিথ্যে কিছু, সত্যি কিছু বলা যাচ্ছে না, সত্যি কথা বলতে আর কি। এবং এটা নিয়ে যাই বলবো না এখন, সেটা নিয়ে মানে দেখো কিছু লোক তারা তো বলতেই চলে আসবে, সেই জন্য আমার এটা নিয়ে না বলাই ভালো। আমি সেটা বিশেষ করে মন্তব্য করতে চাইও না এই বিষয়টাকে নিয়ে। ঠিক আছে, আমার মনে হয় যে এটাকে সেলিব্রেশন করাটাই ভালো। তবে হ্যাঁ, মানে এমন কিছু করা উচিত না যেখান থেকে মানে ব্যাপারটা খুব চোখে লাগে আর কি। চোখে তো লাগছে, চোখে তো লাগছেই, এটাই বলবো আমার বক্তব্য আর কি। আকাশ, আকাশ।
আকাশ আবার ডেটা দেখছে নাকি কিছু? না না, আমার মিউট আকাশ! অপশনই খুলছিল না, মিউট অপশনই খুলছিল না। বাপ রে বাপ। যাই হোক, আমাকে যে প্রশ্ন করা হয়েছে, আমি প্রত্যয় আমার খুব ভালো বন্ধু ইউটিউবার, আশা করছি প্রত্যয় রাগ করবে না আমার কথা শুনে একদমই। দেখো সব থেকে বড় বিষয়, দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যে বক্স অফিস রিপোর্ট, খাদানের বক্স অফিস রিপোর্ট, আমি ভিডিওতেও বলেছি বারবার, 18 কোটি হোক, 20 কোটি হোক, 25 কোটি হোক, 50 কোটি হোক, যে অডিয়েন্স ছবি এখনো অব্দি দেখতে যায়নি সেই অডিয়েন্স কখন আর হল মারাবে না। যে অডিয়েন্স আর্ট হাউস ফিল্ম দেখতে ভালোবাসে বাংলায়, যে অডিয়েন্স ফ্যামিলি অডিয়েন্স, তারা সেই ছবি দেখতে যাবে না। দেবদা প্রোডাকশন বানিয়ে বলুক বা বেশি বলুক, তারা কোনোদিন কিন্তু প্রভাবিত হয় না ওই বক্স অফিসের ফলে, ঠিক আছে? ফলত যে অডিয়েন্স দেখে ফেলেছে। সেকেন্ড, প্রত্যয় একটা কালেকশন আমাদের সামনে তুলে ধরলো। এই কালেকশনটা দেবদার ফ্যানেদের বিভিন্ন পেজ থেকে দেওয়া হচ্ছে। দেবদার ফ্যানেরা কিন্তু এই কালেকশন গুলো বলছে বেশিরভাগ টাইম। আমি জানি প্রত্যয় রিসার্চ করেছে, প্রত্যয় হয়তো এখান থেকে অনেকটা নিয়েছে, কিন্তু বেশিরভাগ কালেকশন কিন্তু ফ্যান পেজ থেকে আসছে। এই কালেকশনটা ভেরিফাই করা বা এই কালেকশনটাকে, এটা যে সত্যি একটা পুরোপুরি ঠিকঠাক কালেকশন বা এরকমই হয় হাউসফুল, সেটার কাউন্টার করার কিন্তু কোনো জায়গা নেই। এটা আমি একটা ছোট, এটা কিন্তু কালেকশন আমি বলছি না, এইটা বুঝতে হচ্ছে পারছি, যদি হয় তাহলে এত হতে পারে। ও যেটা প্রত্যয় যেটা বলার চেষ্টা করছে, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ আ হল। হ্যাঁ, বুঝতে পেরেছি ম্যাক্সিমাম ক্যাপাসিটি বুঝতে পেরেছি। সেটা যে হয় এটার কিন্তু কোনো প্রমাণ নেই, হতেই পারে, অবভিয়াসলি মেনে নিচ্ছে হয়তো হয়। সেকেন্ড, থার্ডত এই যে কালেকশনটা বললো, এত অডিয়েন্স, প্রথমত একটা সিনেমা হলে, আমি আজকে ভিডিও করে বলেছি একটু বড় হতে পারে আমার কথোপকথন যুক্তি দিয়ে, যে দুটো ধরো সিঙ্গেল স্ক্রিন দুটো রইলো বা তিনটে রইলো, আমাদের এখানে কিছু সিঙ্গেল স্ক্রিন থাকে যারা কিন্তু এই রাইটস গুলো, নতুন ছবি রাইটস গুলো কিনতে পারে না, ঠিক আছে? তাদের পক্ষে সম্ভব হয় না, তারা সিনেমা হল গুলো চালায়। সিনেমা হলের পেছনে, এটা সৌভিকদাও জানে, তুহিন জানে, সিনেমা হলের পেছনে তাদের যে কাপাল যারা যায় আর কি, তাদেরকে এন্টারটেন করা তাদের প্রধান উদ্দেশ্য। তাদেরকে এন্টারটেন করার জন্য একটা সামনে তো কিছু চালাতে হবে না, পুলিশকে, প্রশাসনকে দেখাতে হবে যে সিনেমা হলে সিনেমা চলছে। নতুন সিনেমা তারা কিনতে পারে না। আসল ঘাটাল মাস্টার প্ল্যান। হ্যাঁ, কিনতে পারে না। আরে সত্যি আমি বলি, কিনতে পারে না তারা। পুরনো হয়তো আক্রোশ চলছে, মিস্টার ফান্টুস চলছে, প্রসেনজিতের সিনেমাগুলো চলছে, পেছনে তাদের মেন রঙ্গমঞ্চে যে করা সেগুলো চলছে। ফলত যে ছবিগুলো, যে হলগুলো বিএমএস এ নেই, সেই হলগুলোতে যে খাদানি চলছে, তার কিন্তু কোনো অকাট্য প্রমাণ আমাদের সামনে নেই। আমি উদাহরণ দিলাম। এবার যে হতে পারে রঙ্গমঞ্চে সারা টকিস পারফর্ম করছে, এটাও হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমি লং স্টোরি শর্ট, আমি খুব সাধারণ মানুষ। আর ও হচ্ছে বাংলা মুভি রিভিউ কমিউনিটি সম্ভূম রঙ্গমঞ্চে। যাই হোক, এই পার্টগুলো কাটা হবে। একদম লাস্ট পয়েন্ট, এই পার্টগুলো ট্রেলার, এটা ট্রেলার, এটা একটা ট্রেলার বানাবি, এটাই রাখবি, বিভ্রান্ত হবে। যাই হোক, একদম লাস্ট পয়েন্ট বলে ছেড়ে দিচ্ছি। লাস্ট পয়েন্ট, যে সিঙ্গেল স্ক্রিনেও খাদান চলছে, সেই সিঙ্গেল স্ক্রিনে যে দুটো তিনটে শো খাদান পেয়েছে তা তো নয়, একটা হয়তো শো পেয়েছে, বাদ বাকি শো গুলো কিন্তু অন্যান্য যে সমস্ত ইন্ডাস্ট্রি ছবি আছে সেগুলোকে দেওয়া হয়েছে। ফলত একটা ছবিকে বা একটা সিঙ্গেল স্ক্রিনে এত টাকা বিজনেস করেছে, ফলত মাল্টিপ্লেক্স ছাড়াও ছবিটা এত বিজনেস করতে পারে, এর কোনো দিক কিন্তু আমার অন্তত দেখতে পাচ্ছি, আমি অন্তত দেখতে পাচ্ছি। তুহিন, দেখো, মেন ঘটনা হচ্ছে যে এই যে খাদানের ফেক বক্স অফিস কালেকশন বলা হচ্ছে আজকে, এটা আমি মানলাম যে খাদান 10-12 কোটি টাকা ইনকাম করেছে, তার মধ্যে 2-4 কোটি টাকার এদিক ওদিককার জল মেশানো হয়েছে, কিন্তু যেই কালেকশনটা আলটিমেটলি বলা হচ্ছে যে 20 কোটি টাকা, এটা এক্সেসিভ হয়ে যাচ্ছে। কিন্তু এটাও দেখতে হবে যে কর্পোরেট বুকিং নিয়ে যেই জিনিসটা আজকে চলছে, যেই বাজে খেলাটা আজকে চলছে, প্রত্যেকটা সিনেমা এরকম করছে। এবার যারা নতুন প্রডিউসার মার্কেটে ঢুকছে, এটাও কিন্তু দেখতে হবে যে অসুস্থকর একটা পরিবেশ তৈরি করছে, কারণ এটা নিয়ে মাথা ব্যথা অবশ্যই করতে হবে। এটা আমি কাউকে পোক করে বলছি না, না প্রত্যয়কে, না আমি আকাশকে, কাউকে আমি এটা কিন্তু পোক করে বলছি না। এটা আমি জাস্ট আমার মতামতটা বলছি, মতের অমিল হতেই পারে, কিন্তু এটা ঝামেলার বিষয় নয়। এটা আমি আগে ওদের দুজনের না 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 অ্যাকচুয়ালি ক্লিয়ার করে নিচ্ছি জিনিসটা, যে এখানটায় যে এটা নিয়ে মাথা ব্যথা করার একটা মানে বিষয়, তার একটাই কারণ, যেই অসুস্থকর পরিবেশটা করছে আজকে বড় প্রোডাকশন হাউস, যেই জিনিসটা করতে পারছে কর্পোরেট বুকিং এর মাধ্যমে, বা তারা একটা সার্টেন অ্যামাউন্ট টিকিট কেটে রেখে দিচ্ছে নিজেদের কাছে, একটা ছোট প্রোডাকশন হাউস যখন মার্কেটে আসছে, তারা যখন একটা সিনেমার পিছনে লগ্নি করছে, সেই টাকার লগ্নিটা যখন দেখছে যে তারা এই যে বাজে খেলাটা চলছে, সেই খেলাটায় তারা পার্টিসিপেট করতে পারছে না, তাদের কাছে সেই মানে অর্থটা নেই বলে, ঠিক আছে? এবার যার ফলে কি হচ্ছে যে
তারা একটা দুটো সিনেমা করছে, তারপর মার্কেট থেকে হাওয়া হয়ে যাচ্ছে। এবার যার ফলে কি হচ্ছে, নতুন প্রোডাকশন হাউস আসছে ঠিকই, কিন্তু 2 দিন বাদে তারা বেরিয়ে যাচ্ছে এই ইন্ডাস্ট্রি থেকে, কারণ তারা এই সার্ভাইভই করতে পারছে না। এর মানে ফলে তারা কি যেটা হচ্ছে, যারা দেখে বড়, আসছে সেইটা আর পাচ্ছে না পরবর্তীকালে গিয়ে, মানে এটা বলতে চাইছিস তো যে যেটা দেখে ওরা আসছে মার্কেট হ্যাঁ হ্যাঁ ইন্টারেস্টেড হ্যাঁ হচ্ছে, ওটা হ্যাঁ, পরে গিয়ে পাচ্ছে না। হুম হুম হুম। এবার যার ওকে। ফলে কি হচ্ছে, বড় বড় যারা প্রোডাকশন হাউস আছে আমাদের বাংলায়, তাদের কিন্তু একটা মনোপলি কিন্তু এখানটায় ঢুকে যাচ্ছে। এটা কিন্তু আমরা প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই আমরা দেখি যে এই সিনেমাকে কম শো দিতে হবে, আমার শোকে বেশি দিতে হবে, এই যে এই মনোপলিটা কিন্তু চলতে থাকে তখন। এর ফলে কি হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাকশন হাউস যারা ছোট ছোট আছে, তারা কিন্তু এই জিনিসটা মানে খুব বাজেভাবে এফেক্ট করে তাদের উপর। আজকে বিএমএস এ যে যেগুলো মানে সিঙ্গেল স্ক্রিন বিএমএস এ দেখানো হয়, তার বাইরে যেই হলগুলোর কথা বলা হচ্ছে, সিঙ্গেল স্ক্রিন হল আছে, তার সংখ্যা কত হবে, 10 to 15%, এর বেশি কিন্তু নয়। আজকে আমি একটা না, কথা ইভেন আমি বলছি, তোকে একটা জিনিস ইন্টারজেক্ট করছি তুহিন, এই পার্সেন্টেজটা আরো কম বলে আমার বিশ্বাস। কারণ এখনকার দিনে সবাই টেক সেভি, ঠিক আছে? একজন লোক গ্রামে থাকে বলে সে তার ব্যবসা সম্পর্কে সচেতন হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। আমি তো বাইকে করে এদিক ওদিক প্রচুর ঘুরে বেড়াই। ইভেন সব থেকে ছোট চায়ের দোকান বা ইয়েতেও এখন কিন্তু কিউআর এর ব্যবস্থা থাকে। তো একদম। এটা হ্যাঁ বিজনেস নিয়ে। অবশ্যই। তো 10 বা 15% হল, এটা আমি দেখেছি এই নাম্বারটা কোট করে। বাট রিয়ালিটিতে আমার বিশ্বাস নাম্বারটা আরো অনেক কম, মানে 5% হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ। আমরা যা দেখতে পাই বিএমএস এ বাই অ্যান্ড লার্জ সেইগুলোই, হয়তো খুব সেটাই। মুষ্টিমেয় হাতে গোনা কিছু হয়তো, যেগুলো হয়তো রেডারের বাইরে, এবং সেইগুলোতে আদেও কি সিনেমা শো করা হয়, কারণ অনেকগুলো ভেঙে চুরে যাচ্ছে, রিকনস্ট্রাকশন চলছে, এগুলো তো হচ্ছে না। তো সেটাই, মানে 10 to 15% নাম্বারটা আমি বিশ্বাস করি না, মানে 2025-এ দাঁড়িয়ে তো নয়। আমি দেখো, আমি একটা অনলাইন অ্যাভারেজে আমি সবার খাতিরে আমি এটা ধরলাম যে 10 to 15% আছে যেগুলো বিএমএস এর বাইরে। এইবার একটাই কথা, যে আমি একটা কিছুদিন আগে একটা বড় চ্যানেল ব্লগ করে বাংলায়, তার একটা ব্লগিং এ দেখছিলাম, চ্যানেলের আমি নাম করছি না, বাট তার একটা ব্লগ দেখছিলাম প্রায় 1-2 বছর আগে, যখন কেজিএফ চ্যাপ্টার 2 বোধহয় 2021-এ এসেছিল কেজিএফ চ্যাপ্টার 2। ওই টাইমে সে খড়গপুরে যায় একটা ব্লগিং এর জন্য। সেই জায়গায় তার বুঝতে কিছু পেরেছি। ফ্যান তাকে ধরেছিল। এবার জিজ্ঞেস করছে যে কোন সিনেমা দেখতে যাচ্ছে, বলে যে এই কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটা দেখতে যাচ্ছি। বলে থাকো কোথায়, বলে খড়গপুরের থেকে আরো 10-15 কিলোমিটার ভিতরে আমরা থাকি, ওখান থেকে জার্নি করে খড়গপুরে এসে আমরা সিনেমা দেখতে। তাহলে কি হচ্ছে যে সব জায়গায় কিন্তু সিনেমা হল নেই, সিঙ্গেল স্ক্রিন হল নেই। আজকে যখন ডাঙ্কি ডাঙ্কি ভার্সেস সালার এই যে জিনিসটা, যে পুরো ঘটনাটা ঘটেছিল, এই নোংরা খেলায় যখন এই ক্ল্যাশ হচ্ছিল, তখন ডাঙ্কি হিন্দি বেল্টে শো দিতে চাইছিল না সালারকে। তার জন্য কি করেছিল মেকার্সরা, যে তেলেগুতে তারা বলেছিল যে আমরা মাল্টিপ্লেক্স, যেগুলো ন্যাশনাল মাল্টিপ্লেক্স আছে, পিভিআর, আইনক্স, সিনেপলিস, তো সেখানটা আমরা সিনেমা রিলিজ করব না, সালার সিনেমাটা আমরা যা রিলিজ করব লোকাল মাল্টিপ্লেক্স, না হলে সিঙ্গেল স্ক্রিন। তাদের সেই পুলটা কিন্তু আছে, যে একটা সিঙ্গেল স্ক্রিন একটা লোকাল মাল্টিপ্লেক্স দিয়ে সেই সিনেমা একটা হিউজ নাম্বার বক্স অফিস দিয়ে দাঁড় করানোর জন্য, কিন্তু বাংলায় কিন্তু সেটা নেই। এই যে যে কালেকশনটা বলা হয়েছে, সেই কালেকশনের মধ্যে অবশ্যই জল মেশানো আছে বলে এটা আমার মনে হয়, পুরোপুরি এটা আমার মতামত। এই হচ্ছে একদম। ব্যাপার। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক মানে ভালো ভালো পয়েন্ট তুলে ধরলো। আকাশ আবার মানে আমরা কি ও মিঠুন দাকে ও নিয়ে কথা বলছিল রঙ্গমঞ্চে বলে চলে গেছে, গেছে? ও আকাশ রঙ্গমঞ্চে আছো? গেছে। আকাশ আয় আয়, মিঠুন দাকে নিয়ে কথা বলবো, মিঠুন দাকে নিয়ে কথা বলবো, আয় 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 ভাই। এই দেখ, এই ভাই দেখ চলে এসছে। দেখ সাহাব, আমি একটা বিয়ে করে এইসব আপত্তিকর কাজকর্ম করবি না পডকাস্টের মধ্যে, খুব আনকমফোর্টেবল হয়ে যাবে। এগুলো একদম করবি না। আর কাকেও তুই এটা কাকেও কাটবিও না, তোকে বলছি আমি, তুই এটা কাটবিও না। কিছুই দেখুক, হ্যাঁ সারাদিকে হ্যাঁ, আসল মুখ দেখুক। দেখবে মিঠুন আকাশের দার মধ্যে নাম করছি, কসমিকের মাথা সাধু চলে ভর যাবে, করেছিল। কাটবো কেন এটা? হ্যাঁ, আচ্ছা, আরে কি আকাশের মধ্যে বাড়িতে কসমিকের সাধু ভর গেছিলাম না, করেছিল। বাথরুমে। এতক্ষণ আর তারপর इतने में से कितना निकालोगे? আচ্ছা, এই নেক্সট টপিকে মুভ করছি। তুহিন বলল যে অস্বাস্থ্যকর পরিবেশ। এবার এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে যেরকম এই যে বক্স অফিস কালেকশনের যে ব্যাপারটা তুহিন বললো, ওটা তো আছেই। হ্যাঁ, কন্টিনিউ এই এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ওটা তো আছে, এবং আরেকটা জিনিস যেটা এখন খুব বড় একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বাংলা ইন্ডাস্ট্রিকে ফেলছে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে এই যে পরিচালক এবং আর্টিস্ট গিল্ড বা ফোরাম, যেটাই আমরা যাই বলে নিই ওটাকে, তাদের মধ্যে যেই ঝামেলাটা চলছে।
ঠিক আছে, সেই ঝামেলাটা রিসেন্টলি কৌশিক গাঙ্গুলির একটা সিনেমা, কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, যেটুকু আমি শুনেছি আমি বলছি, যে কৌশিক গাঙ্গুলির একটা সিনেমা শুটিং হওয়ার কথা ছিল, বাট কেউ ডেট দিতে পারছে না, মানে যারা টেকনিশিয়ান আছে তারা কৌশিক গাঙ্গুলিকে ডেট দিতে পারছে না, শুটিং তারপরে বন্ধ হয়ে গেছে। এর পেছনে যে কারণটা সবাই বলছে যে যখন এই মানে আর্টিস্ট গিল্ড এবং মানে টেকনিশিয়ানদের মধ্যে ঝামেলা চলছিল, তখন পরমদা, কৌশিক দা অনেকে অনেক কিছু নিয়ে কথা বলেছিল, যার জন্য কৌশিক দার উপরে রাগ করে বা কিছু করে এরা হয়তো করতে যাচ্ছে না বা বয়কট করেছে, হোয়াট এভার ইট ইজ। তো এইটা নিয়ে তোমাদের কি মতামত? কারণ এই জিনিসটা তো বাংলাতে এর আগে আমরা কোনোদিন দেখিনি, যে কোনো একটা লোক শুটিং করতে যাচ্ছে, সে শুটিং এর জন্য লোক পাচ্ছে না নাকি, যে আমার শুটিং করার মতো লোক নেই, সবাই বিজি হয়ে গেছে। বাংলা থেকে সত্যি এত কাজ হচ্ছে, অথবা এই জিনিসটাকে নিয়ে তোমরা কি মানে কি মতামত দিতে চাও পরিচালক আর মানে ফেডারেশনের এই যে ব্যাপারটা? তো বলো সৌভিকটাই বলো। দেখো, সত্যি কথা বলতে এই যে ঝামেলাটা চলছে, মানে একা তো ব্যাপারটা হচ্ছে যে এখন মানে এমনিতেই ছোট ইন্ডাস্ট্রি, এইটুকু ইন্ডাস্ট্রি, তার মধ্যে নিজেদের মধ্যেই এগুলো খেয়ে ছাড়া আর সত্যি বলতে এগুলো কিছুই না আর কি। আর সত্যি বলতে মানে সারা বছর ধরে বাংলা সিনেমায় কি এত কাজ কি সত্যি কি হয়? ঠিক আছে, এত কাজ তো হয় না, ঠিক আছে, এত সিনেমা তো হয় না। সেখানে দাঁড়িয়ে মানে এই ধরনের জিনিসপত্র হওয়া, মানে যেখানে কৌশিক গাঙ্গুলি পরিচালকের সঙ্গে মানে শুটিং শুরু হচ্ছে না, মানে এটা মানে সত্যি মানে আনফরচুনেট কিছু, এখানে সত্যি কিছু বলার নেই সত্যি কথা বলতে গেলে আর আর কি। যেখানে ঠিক আছে, আমি আগে এর মুশকিল থেকে বলছি বেশি না। কাজ হতো বাংলায়, তখন এই প্রবলেমটা হয়নি। আগে এর থেকে অনেক বেশি কাজ হ্যাঁ, হতো বাংলায়, তখন এই আসলে প্রবলেমটা হয়নি। আসলে আজকে কেন আসলে তাহলে ব্যাপারটা না, প্রবলেমটা সত্যি কথা বলতে আসলে ব্যাপারটা কি, দেখো সত্যি কথা বলতে মানে আগে দেখো, আগে যদি কথা যদি বলি, দেখো আগে না, দেখো কম্পিটিশন থাকতো, দেখো কম্পিটিশন আর খেয়ের মধ্যে কিন্তু একটা তফাৎ রয়েছে। এখন কম্পিটিশন থেকে না, এখন হচ্ছে লোকের মধ্যে খেয়ে ব্যাপারটা কিন্তু বেশি ঢুকে গেছে আর কি। ঠিক আছে, মানে যেখানে কোথাও আজকে আমরা একেবারে সাপোর্ট দেখা না করে, আজকে এটা হয়ে যাচ্ছে যে কি করে একের পেছনে আমরা বাঁশ দেবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এই যে তারকারা ওই যে বলে না যে বাংলা সাপোর্ট করুন, অ্যাকচুয়ালি তারা বলতে চাইছিলি যে আপনারা আমার সিনেমাটাকে সাপোর্ট করুন, বাংলাদেশের কথা কিন্তু কেউ বলে না আর কি। নিজেদের মধ্যে ঠিক যে না হয়, তাহলে সেখানে কি করে মানে এগুলো ঠিক হবে আর কি। এটা নিজেদেরই সমস্যা, আর কিছুই না, এটাই আমার বক্তব্য। হ্যাঁ বল প্রত্যয়, তোর তোর এই বিষয়ে কিছু মতামত? এই ফেডারেশন আর ডাইরেক্টর গিল্ড, এই বিষয়টা 2-3 মাস আগেও দেখেছি। সমস্ত মিডিয়া হাউস নানান জায়গায় নানা রকম ভিডিও আসছিল। একটা বিরাট একটা সমস্যা, যারা টেকনিশিয়ান আছে তারা কেউ রাজি হচ্ছিল না, আমরা দেখেছিলাম, কাজ বন্ধ রেখেছিল। এইবার যেটা সৌভিকদা বলল সেটাই আমি বলছি, যে আমাদের ইন্ডাস্ট্রি তো একেই ছোট, আর আমাদের দেখতে গেলে বাংলা সিনেমার আগে যা ছিল এবং এখনকার দাঁড়িয়ে কত বাংলা সিনেমা একটা বছরে কত ভালো ভালো বাজেটের বাংলা সিনেমা আসে, সেটা আমরা দেখতেই পাই। এবং এক একটা সিনেমা কত দিনের মধ্যে শুট কমপ্লিট হয়, মানে খুব বড় জোর হলে 1 মাস। ঠিক আছে, আমি এমনি নর্মাল গুলো বলছি। আর যেগুলো বড় বড় সেইগুলো 3 মাস বা 6 মাস 3 মাস 4 মাস, এরকমই হ্যাঁ। সময়। এর মধ্যে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এবার হুম। তার মধ্যে থেকে আমি এই জিনিসটা যখন দেখেছিলাম যে পরমব্রত, তারপরে হচ্ছে আহ, ইয়ে উইন্ডোজ প্রোডাকশনের যে তোর ওই ইয়ের নামটা বল, শিবুদা। শিবুদা, এরা যখন গেছিল, কৌশিক গাঙ্গুলি, তারপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসে, তারপরে জিৎ আসে, দেব আসে, এরা সব একত্রে হয়ে তারপরে বসে, যে একটা কমিটি গঠন হয় তাদের মধ্যে, যে কতগুলো নিয়মাবলী এইগুলো সবাইকে পালন করতে হবে, এই এই এতগুলো জিনিস এরকম নিয়ম মেপে, মানে নিয়ম মাফিক এইগুলো চলতে হবে, এই নিয়মগুলো মেনে। তারপরে তো আমাদের এখন আবার মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করে। ইন্টারফেয়ার করে। ঠিক আছে, তা এত কিছু হয়ে যাওয়ার পরেও এই জিনিসটা আবার কেন নতুন করে হচ্ছে, বা আখেরে এইগুলো করে অ্যাকচুয়ালি কার লাভ হচ্ছে? এই যে সবিকদা যেটাই বললো যে খেয়েও ব্যাপারটা, এটা তো খেয়েও এটা আমাদের কাছে মানে এটা খুব একটা দৃষ্টিকটু জিনিস। ঠিক আছে, তা এইটা নিয়ে আর অতিরিক্ত মানে কিছু বলবো বা এটা নিয়ে যে কোনো একটা ভাস্ট মতামত দেব, এই জিনিসটাও দেখতেও খুব বাজে লাগে। ঠিক আছে, মানে এই জিনিসগুলো হওয়াটা বন্ধ হওয়া উচিত। কেননা যেহেতু একটা সমাজে থাকি, মানে এক হাতে তো তালি বাজে না, 2 হাতেই, সুতরাং একে অপরের আমরা পরিপূরক, মানে দুটো লোককেই লাগবে, যেরকম হ্যাঁ, ডাইরেক্টরদেরও হ্যাঁ। লাগবে, টেকনিশিয়ানদেরও লাগবে। এবং কিছু কিছু সময় দেখা যায় এই টেকনিশিয়ানদের ওপর একটু অন্যায্য হয়, মানে কাজের ক্ষেত্রে ধর সাপোজ কোনো একটা কাজের জন্য 10 জন টেকনিশিয়ান দরকার, সেই ক্ষেত্রে তারা করছে যে না, আমাদের এখনো টেকনিশিয়ান লাগবে না, আমরা
4 জন দিয়ে বা 5 জন দিয়ে করিয়ে নেব। সেই ক্ষেত্রে টেকনিশিয়ানদের একটা রুজি রোজগারের ব্যাপার থাকে, ওদেরও একটা কি বলবো আশা ভরসা থাকে যে এই কাজটা থেকে আমরা কিছু অন্তত একটা ইয়ে করব, ইনকামের একটা সোর্স অফ ইনকাম, অনেক কিছু থাকে বিষয়পত্র। তা এই জিনিসটা হলে না মানে ডাইরেক্টরদের কতটা অসুবিধা হচ্ছে, তাদের কাজ হয়তো ডিলে হয়ে যাচ্ছে, কিন্তু যাদের হচ্ছে প্রত্যেক দিনের হচ্ছে রুজি রোজগার, এই যে টেকনিশিয়ান যারা, তাদের তো 1 দিন 2 দিন বা 3 দিনের কাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এটা ওদের ক্ষেত্রে কিন্তু সত্যিই চাপে, এবং এই জিনিসটা বন্ধ হওয়ার দরকার। এটা দুই পক্ষকেই মানে এক জায়গায় বসে এটার মীমাংসা করাটা উচিত। একদমই। তুহিন? দেখো, মেন ঘটনা হচ্ছে যে আমি যেটা মনে করি যে একটা আর্ট যখন তৈরি হয়, সে আঁকা হোক, গান হোক, আবৃত্তি হোক, সিনেমা হোক, যাই হোক না কেন, হোয়াট এভার, একটা আর্টের মধ্যে কখনো পলিটিক্স নিয়ে আসা উচিত নয় বলে আমি এটা মনে করি। আমি এটা মনে প্রাণে মনে করি। কারণ আর্ট হচ্ছে একটা স্বাধীন জিনিস, তাকে মানে খোলা আকাশের নিচে উঠতে দিতে হয়। এবার সেটাকে তুমি যদি পলিটিক্স করে যদি নিজের মধ্যে সংকীর্ণ করে আটকে রেখে দেওয়ার চেষ্টা করো, তাহলে সেই জিনিসটা কিন্তু কখনো ফুটফল ভালো আসবে না। আজকে ইন্ডাস্ট্রির অবস্থা একেতেই খারাপ, খুব ছোট হয়ে এসছে, নতুন প্রডিউসার উঠতে পারছে না। তার একটা কারণ এই যে যেই আগে বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে আমি যেটা বললাম, যে এইসব কারণে নতুন প্রডিউসার আসছে না, বাংলায় ভালো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে না, যার জন্য কেউ সিনেমার পিছনে টাকা লগ্নি করতে চাইছে না। অন্যান্য পাশের ইন্ডাস্ট্রিতে আমরা দেখছি যে ইন্ডাস্ট্রি দিনের পর দিন গ্রো করে যাচ্ছে, তাদের সিনেমার চাহিদা আজকে ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরেও তাদের সিনেমার চাহিদা বেড়ে যাচ্ছে দিনকে দিন। কিন্তু এই বাংলায় সমস্যাটা হয়ে গেছে, বাংলায় পলিটিক্স করে করে, এটা আজকের থেকে না, বহু বছর ধরে ওটা হচ্ছে। তাই এই জিনিসটা করে জিনিসগুলোকে প্রচন্ড খারাপ করছে। আজকে নাম্বার অফ প্রোডাকশন, যেই সিনেমা আগে তৈরি হতো, আগে 100টা সিনেমা তৈরি হলে এখন 50টা সিনেমা, মানে হাফে এসে দাঁড়িয়েছে। বোধহয় হিসাব করে দেখা গেল তারও বোধহয় কম সিনেমা বোধহয় প্রডিউস করা হয় বাংলায়। তা দিনকে দিন সিনেমার প্রোডাকশন নাম্বার কিন্তু কমে আসছে। এইগুলোও কিন্তু একটা অ্যালার্মিং একটা বিষয় সিনেমার ইন্ডাস্ট্রির জন্য। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শুধু একজনকে না, ফেডারেশন, টেকনিশিয়ান বা এই ডিরেক্টরস গিল্ড যারা আছে, প্রত্যেককে একত্রে এসে এই ব্যাপারটা মীমাংসা করা খুবই জরুরি। নাহলে একেতেই ছোট ইন্ডাস্ট্রি, হাতের মুঠোর মতন ইন্ডাস্ট্রি, এর থেকে আরো তলানিতে গিয়ে ঠেকবে। তখন কিন্তু মানে হাই হুতাশ করলেও কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ এমনিতেই এখন যারা বাংলার অডিয়েন্স আছে তারা মুখ ফিরিয়ে নিয়েছে বাংলা সিনেমা থেকে, অনেক প্রবলেম কিন্তু ফেস করছে বাংলা সিনেমা, রীতিমতো সার্ভাইভ করছে বাজেভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে একত্রিত হয়ে, কারণ এই যে যেই ছবিটা তৈরি হচ্ছে, যে ফেডারেশন ভার্সেস ডিরেক্টরস গিল্ড, এই ছবিটা কিন্তু অডিয়েন্সের জন্য কিন্তু ভালো না। এরা তখন অডিয়েন্স, সাধারণ যারা অডিয়েন্স আছে তারা ভাববে এরা 2 দিন বাদে বাদেই নিজেদের মধ্যে চুলোচুলি করে মরে, তাহলে এদের ভাই কি সিনেমা দেখবো, এদের উপর কি ট্রাস্ট করবো। এই একটা ব্যাপার কিন্তু সিনেমার মানে মেকার্সদের উপর কিন্তু বর্তায়, এবার ফেডারেশনের উপরে বর্তায়। তাই এই জিনিসটা আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব এরা নিজেদের মধ্যে একটা মীমাংসা করে নিক ব্যাপারটা, এবং সলভ করে নিক, এবং পরবর্তীতে যেন এই জিনিস ঘটিত আর ঝামেলা যাতে না হয়, এটাই আমার বক্তব্য। দেবজ্যোতি, কিছু বলবি? হ্যাঁ দেখ, আমি দুটো সাইড নিয়েই বলবো। ফার্স্ট অফ অল, আই উইল অলওয়েজ স্ট্যান্ড বাই পুয়ার পিপলস রাইট টু আ লাইভলিহুড। আজকে যারা একদম। কাস্ট অ্যান্ড ক্রিউতে কাজ করে, তারা সমাজের অর্থনৈতিকভাবে প্রান্তিক শ্রেণীর মানুষ, এবং তাদের সার্টেন কিন্তু পলিসিস দরকার তাদেরকে অর্থনৈতিক সুরক্ষাটা দেওয়ার জন্য। এটার কাউন্টার আর্গুমেন্ট যাই হয়ে থাক, আই উইল অলওয়েজ স্ট্যান্ড বাই দিস ফ্যাক্ট। এবার ব্যাপারটা হয়েছে কি বলতো, ব্যাপারটা যেটা তুহিনও কিছুটা বললো, তুহিন সুগার কোট করে বলছে, আমি তুহিন মানে সুগার কোট না করে বলছি, সেটা হচ্ছে 2011 পরবর্তীতে আমাদের টলিউডে দেয়ার হ্যাজ বিন এ র্যাপিড পলিটিসাইজেশন। এবং এই যে যে প্রান্তিক শ্রেণীর মানুষদের যারা কাস্ট অ্যান্ড ক্রিউতে কাজ করেন, তাদেরকে কোথাও গিয়ে ওয়েপেনাইজ করা হচ্ছে, এটাই ফান্ডামেন্টাল ফ্যাক্ট। আমি মাননীয় বলতে পারবো না, আমাদের সিটিং যে চিফ মিনিস্টার ইজ ইন্টারভিনিং। তো জিনিসটা যেটা করতে হবে, যেটা তুহিনও বললো, যে আর্ট আর শেখাতে হবে। and some people need to really get a girlfriend, man. মানে চটি কেন চাটবো আমি, মানে there are like better things to live, right? তো এইটাই। আকাশ, খাওয়া হয়ে গেছে আশা করি? একদম কমপ্লিট বন্ধু, সবকিছু করে বসলাম। বলো। চিকেন না খেয়ে মটন ঢেকুর খেলে তোলাও হয়ে সেটা আগে গেছে। বলো, দর্শককে আগে সেটা বলো।
চিকেন না 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 আমি মটন? গরিব আমি এই গরিব আচ্ছা, মানুষ। আমিও ভাই আকাশ খাবো। আকাশে আর এই পার্টটা আমি কিন্তু আকাশে থাকবে, order চিকেন না দিচ্ছি, আকাশে মটন খেয়ে এই দিয়ে পার্টটা ঢেকুর থাকবে। খেয়ে দিয়ে ঢেকুর তোলাও হয়ে গেছে। আমি গরিব আকাশ, মানুষ, আকাশ। রুজি রাখতে পারি। এই টপিকটা নিয়ে এই টপিকটা নিয়ে কিছু বল, মানে কি কি বলার আছে তোর? দেখো ওরা সবাই তোমরা জানো বা এখানে যারা আছে সবাই জানে যে আমি শাসক দলের সাপোর্টার, কিন্তু সাপোর্টার মানে আমি অন্ধ ফ্যান কখনো ছিলামও না। এবং এটা আমি সবসময় বলি যে একটা তোমার ইন্ডাস্ট্রির মধ্যে রাজনীতি সবকিছুতে আছে। রাজনীতি যদি আমরা বলি, আমাদের মুভি রিভিউ কমিউনিটির মধ্যেও রাজনীতিকে তুমি কিভাবে দেখছো সে তোমার চোখের আদলটা হলো আসল কথা। কিন্তু সমস্যা হলো একজন অভিনেতা বা একজন ইন্ডাস্ট্রির লোকজন যখন রাজনীতিকেই প্রধান উদ্দেশ্য করে চলে, তখন সমস্যা হয়েছে। মানে আমার জীবিকা অর্জন করার প্রধান জায়গা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে, কিন্তু আমার কাছে ব্যাকআপ রইল রাজনীতি, যদি এখানে না চলে আমি সেখান থেকে ইনকাম করতে পারবো, তাহলে সেটা অবশ্যই একটা সমস্যার বিষয়। তো সেই ব্যাপারটা থেকে দূরে সরে আসতে হবে, এবং যে যে জায়গাগুলোতে ডিজার্ভ করে, যেরকম আজ ক্রিকেটের হেডে কে বসে আছে আমরা জানি, কোন দলের তরফ থেকে কার ছেলে বসে আছে আমরা জানি। ইন্ডাস্ট্রির তরফেও কারোর ভাই যদি সেখানে থাকে, কারোর দাদা ভাই যদি জয় শাহ আইসিসি তে চলে গেছে, জয় শাহ এখন বিসিসিআই তে নেই, আমি বলছি একসময় তো ছিল, যা জয় ছিল শাহ আর কি। আইসিসি তে। যাই এত যাই হোক পিছিয়ে আর থাকলে কি, হবে? যাই হোক আর কি, আমি বলছি যেখানেই থাকুক, যে থাকুক, যে হেডেই থাকুক না কেন, এবং শুধু একটা ক্রিকেট দলের কথা বলছি না, যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো কিছুর ক্ষেত্রে সেরকমই একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি তুমি শাসক দলের ডান হাত তার ভাই বা তার দাদাকে রেখে দাও, তাহলে তো সমস্যা, তাহলে তো অবশ্যই সে তার জায়গাটার প্রয়োগ করবে, সে খারাপ তাহলে জায়গাটা শিল্পটা কোথাও গিয়ে হ্যাম্পার হচ্ছে। করবেই। হ্যাঁ, একদমই তাই। সৌভিকদা কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, দেখো ব্যাপারটা হচ্ছে কি না, সত্যি কথা বলতে এই যে মানে এখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে এই পলিটিক্সটা এত ভাবে এমন ভাবে ঢুকে গেছে না, মানে দেখো সত্যি বলতে আমরা সবাই তো মুভি রিভিউ চ্যানেলে তো করি, কিন্তু এখন আমরা ঢুকে যাওয়ার ফলে এখন আমাদের বাধ্য হয়ে পলিটিক্যাল কথাবার্তা বলতে হচ্ছে। আজকে তো আমরা ভাবো না যে এই যে কিফ যে হয় আমাদের এখানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যে হয় আর কি, তোমরা ভাবো তো যে এখানে মঞ্চের মধ্যে কারা বসে থাকো, যে সেখানে কারা বসে থাকছে সেখানে আর কি। আজকের না শুধু চলচ্চিত্র কারা উৎসবের নয় মঞ্চে সৌভিকদা, কোথায় বসবে, হ্যাঁ কোথায় কোথায় বসবে? বসবে, একদমই তাই। হ্যাঁ একদমই তাই। ঠিক আছে, আজকে লেজেন্ডারি মানুষরা তারা বসেছে পেছনের সারিতে, সামনের সারিতে যারা বসে তাদের কি কন্ট্রিবিউশন বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ জানেই না, তারা নিজেরা হয়তো জানে না আর কি। সেখানে কেন বসেছে? আর তার কারণ তারা থেকেও বড় হচ্ছে কথা শাসক। যে কিছু অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন কিছু পার্টিকুলার লোকরাই আমি করা হচ্ছে, এই বলতেই মহানায়ক যাচ্ছিলাম, ফেনা একদম টেনা এইসব একদম পার্টিকুলার একদম। লোকরাই করা হচ্ছে। হ্যাঁ যে ঠিক ডিজার্ভই আছে, করে না তাই হয়তো ডিজার্ভই করে তাকে। না, তারা সেখানে উঠে তারা সেখানে বসে রয়েছে আর কি। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা আছে না, এটাও কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু ক্ষতিগ্রস্ত করছে কিন্তু আলটিমেটলি দেখতে গেলে আর কি, এটাই। ওকে, ঠিক আছে। এবার একটু রিসেন্ট আলোচনায় আসি, যে এই যে গত সপ্তাহে 3টে সিনেমা রিলিজ করলো, 2টো বাংলা, একটা হিন্দি। বিনোদিনী, সত্যি বলে সত্যি কিছু নেই, স্কাইফোর্স। এই 3টে মুভি সবাই দেখেছো আশা করি। এই 3টে মুভি নিয়ে তোমাদের কি বক্তব্য এবং কেমন লাগলো তোমাদের অডিয়েন্সকে? তোমরা নিজেদের মতো করে কোন মুভিটা সাজেস্ট করতে চাও, যদি অডিয়েন্স তোমাদের থেকে সাজেশন চায় তাহলে কোন মুভিটা সাজেস্ট করতে চাও? এবং এর সঙ্গে আরেকটা কোয়েশ্চেন আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে স্কাইফোর্স অক্ষয় কুমারের প্রিভিয়াস যতগুলো কাজ ছিল তার থেকে ভালো কাজ হিসাবে আমার মনে হয়েছে। তোমাদের মতামত এখন তো তোমরা বলবে, যখন বলবে। স্কাইফোর্স একটা ভালো কাজ হয়েছে ঠিকঠাক, বাট সেই অনুযায়ী স্কাইফোর্স কিন্তু হলে চলছে না ঠিক মতো করে, যতটা আমি জানি। তো অক্ষয় কুমারকে বড় স্টার, 90s কিড, এবং আমাদের সবার খুব পছন্দের একজন স্টার, তো তাকে কামব্যাক করতে হলে কি করাটা উচিত বলে তোমার মনে হয়? এগুলো যদি সবাই একটু একটু করে বলো। দেবুদা স্টার্ট করি তোমার থেকে। দেবজ্যোতি বল। হ্যাঁ দেবুদা দেখ, আমার সত্যি বলে বল। সত্যি কিছু নেই, জঘন্য লেগেছে। সেম ফাকিং পলিটিক্যাল বুলশিট, সাবটেক্সটেড পলিটিক্স হ্যামারিং বিএস। আমি আর কথাই বলতে চাই না এই সিনেমাটাকে কিন্তু নিয়ে। সবার তো স্কাইফোর্স, সত্যি বলে সত্যি কিছু নেই ভালো লাগছে, সবাই তো মানে পজিটিভ রিভিউ দিচ্ছে সত্যি বলে না সত্যি কিছু আমি নেই। দেখ, আমি সিনেমাটাকে অ্যাজ আ সোশ্যাল মিডিয়ামও দেখি, অ্যাজ আ পলিটিক্যাল মিডিয়ামও দেখি, অ্যাজ আ আর্টিস্টিক মিডিয়ামও দেখি। মানে ওকে, সিনেমা আমি ওকে। পুরোপুরি ভাবে শুধুমাত্র ওই কুয়োর ব্যাঙের মতো শুধু ওই কি ব্যাকগ্রাউন্ডে কি দেখাচ্ছে আর ডাইরেকশন কি হয়েছে ওইভাবে আমি কোনোদিন সিনেমা দেখিনি, ভবিষ্যতেও দেখবো না। সো আই ফাউন্ড ইট ডিপলি প্রবলেমেটিক, এবং যেটা বললাম যে ওই সাবটেক্সটে পলিটিক্স হ্যামারিং, যত কম কথা যায় তত ভালো। স্কাইফোর্স সিনেমাটা খুবই ভালো সিনেমা হয়েছে, ভালো খুবই ছিল। ভালো সিনেমা আছে, ভালো সিনেমা। আই এনজয়েড, আমি আর শাহ টকিজ একসাথে গেছিলাম, উই বোথ এনজয়েড আ লট। আর বিনোদিনীও আমার কিন্তু ডিসেন্ট লেগেছে। রুক্মিণী মৈত্রর অ্যাজ আ পারফর্মার অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক কোথাও আছে, বাট আমি যদি ওভারঅল জাজ করি, আমরা লিড অ্যাক্ট্রেসের পারফরমেন্স দিয়ে তো পুরো সিনেমাটাকে জাজ করা উচিত না।
বাকি সিনেমাটা কিন্তু আমি রিসেন্টলি এনজয় করেছি, আমার খারাপ লাগছে। এই ছিল আমার 3টে ভার্ডিক্ট। ঠিক আছে, আকাশ। হ্যাঁ দেখো, প্রথমত তো বাঙালি হিসেবে আমি চাইবো যে দর্শক যাতে বাংলা সিনেমাই দেখতে চান, সেটা বিনোদিনী হোক বা সত্যি বলে সত্যি কিছু নেই। বিনোদিনী আমার অবভিয়াসলি ভালো লেগেছে, পজিটিভ রিভিউ দিয়েছি। সত্যি বলে সত্যি কিছু নেই আমার পয়েন্ট অফ ভিউ থেকে ভালো লেগেছে। আর স্কাই ফোর্স নিয়ে বলতে চাই, মানে অক্ষয় কুমার, আমি দেবজ্যোতিদা যেহেতু একসাথে গেছিলাম, আমরা আলোচনা করছিলাম যে অক্ষয় কুমারের শেষ কয়েকটা ছবি কিন্তু খুব খারাপ ছবি নয়, মানে একদম ফেলে দিলাম পাতি ছবি সেরকম কিন্তু ব্যাপার নয়। সারফিরাটা আমি দেখেছি, আমি জানি না তোমার সময় দেখেছো কিনা, ভালো ছবি ছিল। ও মাই গড 2 তে তার ছোট রোল থাকলেও ভালো রোল ছিল। আমরা আরো যে সমস্ত তার ছবি দেখেছি এর আগে, রাক্সাবন্ধন ভালো ছবি ছিল, ঠিক আছে। তো কিছু বাজে, কিছু খেল খেল খুব একটা খারাপ ছবি ছিল না তার পারফরমেন্স। তো এবারে এই ছবিটার যেটা হয়েছে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দর্শকদের সামনে অক্ষয় কুমার নাম আসলে চলে আসে, কিন্তু দর্শক বারবার করে ভাবছেন হয়তো এই ধারার ছবি আগে হয়ে গেছে, তাই জন্য তো দেখতে যাব না। দর্শকদের ফাইটারের সঙ্গে একটা কম্পারিজন চলে আসছে। হ্যাঁ, দর্শকদের বলবো হলে যান, এখন তো অনেক অফার চলছে, একবার দেখুন, নিজে জাজ করুন খারাপ কি ভালো, তারপর আপনারা আরো 5টা লোককে নিয়ে যান সিনেমা দেখতে, ভাবেই সিনেমা চলে। বাঙালি দর্শক হিসেবে আগে চাইবো বাংলা সিনেমা চলুক, তারপর অন্যান্য ইন্ডাস্ট্রির ছবিগুলো দর্শক দেখতে। আর অক্ষয় কুমারকে যদি পুরোনো এরাটা ফিরিয়ে আনতে হয় নিজের, তাহলে কি করণীয় বলে তোর মনে হয়? মানে এইগুলো যেই সিনেমাগুলোর নাম তোরা মানে তুই বললি, সেই সিনেমাগুলো কিন্তু অ্যাভারেজ, মানে বক্স অফিসেও অ্যাভারেজ একটা মার্কিং পেয়েছে। কোনোটাই তো ব্লকবাস্টার হয়ে যায়নি যে ভাই অক্ষয় কুমারের সিনেমা হেভি চলছে। আমি সেই হিসাবে বলছি, তাহলে তাকে যদি সেই জায়গাটা ফিরতে হয়, যেহেতু বড় স্টার, তো সেহেতু তাকে কি করা উচিত বলে মনে হয়? দেখো, তুমি যদি বলো যে একটা আরেকটা এমন ছবি করবে যেটা থেকে সে আবার 200-300 কোটি টাকা ব্যবসা করবে, আবার ফিরে আসলো, আবার দেখা গেলো পরের ছবিগুলোতে ফ্লপ করলো, আমার মনে হয় সেরকম ভাবে ব্যাক না করাই ভালো। যেভাবে চলছে অল্প অল্প করে ব্যবসাগুলো এগোচ্ছে, অল্প অল্প করে দর্শক দেখছেন, একটু একটু করে উপরের দিকে উঠছে, যে পজিশনটা একদম নিচে ছিল সেখান থেকে তো কিছুটা উঠছে, আমার মনে হয় সেভাবে ফিরে আসাই বেটার। তো তার জলি এলএলবির ফ্র্যাঞ্চাইজির ছবি আছে সামনে, আরো যে সমস্ত ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো রয়েছে, বলো না, তোমরা তো জানো এবছর রিলিজ করবে, হেরাফেরি আছে, হাউসফুল 5 আছে, ভূত বাংলা আসছে, এর সাথে আওয়ারা পাগল দিওয়ানা 2। হ্যাঁ, তো অবভিয়াসলি ফ্র্যাঞ্চাইজি গুলো থেকে ফিরে আসুক। পুরনো তো পাবো না, কিন্তু যাই হোক, তাকে যেরকম ভাবে কমেডি রোলে আমরা দেখি, বা সে যেরকম একটুখানি আল খেলনা টাইপের দারুণ অভিনয় করে বেড়ায় আমাদের সামনে, মানে তথাকথিত হিরোদের মতো নয়, কিন্তু তার অভিনয় দেখে আমরা হাসি, ইমোশনাল সিন গুলোতে, এক্সপ্রেশন গুলোতে আমরা কানেক্ট করি, সেরকম আমরা অক্ষয় কুমারকে অবশ্যই পেতে চাই সবসময়। প্রত্যয়, অক্ষয় কুমারের কথা দিয়েই আসি, চল চল আপনি বাপ কুমার শিখা। তা বিষয়টা হচ্ছে অক্ষয় কুমারকে আমরা যেরকম ভাবে দেখে এসেছি, তা অক্ষয় কুমার যদি ফিরতে হয়, মানে অক্ষয় কুমারের ওই যে কমিক যে সেন্স, তার যে টাইমিং, মানে এইটাকে বিট করার মতো আজ অব্দিও মনে হয় সেই জায়গাটাকেও করতে পারিনি। কেননা সেই সময়টায় যদি ফিরে যাই, গোবিন্দা ছিল একজন খুব ভালো পারফরমার, ওকে, তারপরে বিশেষ করে কমেডি রোলে একদম, তারপরে হচ্ছে অক্ষয় কুমার, ঠিক আছে। কেননা আমার যেটা মনে হয় অক্ষয় কুমার দেখ সব জনারেরই কাজ দুর্দান্ত করে, এমনি এমনি তাকে খিলাড়ি নামটা দেওয়া হয়নি, যেরকম অ্যাকশন পারে, সেরকম রোম্যান্স পারে, ঠিক আছে, সেরকম সিরিয়াস কোনো নোট, যেরকম বেবির মতো সিনেমা দিয়েছে, ওকে, তারপরে হে বেবির মতো সিনেমা দিয়েছে যেখানে কমেডি ছিল, হেরাফেরির মতো কাজ দিয়েছে, আওয়ারা পাগল দিওয়ানার মতো কাজ দিয়েছে, ও মাই গড 2 যেখানে একটা আলাদা লেভেলের কাজ ছিল, তারপরে জলি এলএলবি যেখানে একটা আলাদা চরিত্র ছিল। সুতরাং অক্ষয় কুমার হচ্ছে আমাদের মানে হিন্দি সিনেমার ক্ষেত্রে একজন ভার্সেটাইল অ্যাক্টর, এবং তাকে যদি কামব্যাক করতে হয় তাহলে সেই কমেডি জোনটাতেই আবার ফিরতে হবে, আবার কিন্তু অডিয়েন্স দেখতে যাবে, কিন্তু এটা আমার মনে হয়। আর এবার ভূত বাংলাটা দিয়ে আমার মনে হচ্ছে ভূত বাংলাটা একটা ভালো কিছু হতে পারে, যেহেতু প্রিয়দর্শন ডাইরেক্ট করছে, আমারও এটা পজিটিভ একটা চিন্তা ভাবনা আছে, হ্যাঁ ভূত বাংলা কিছু একটা হতে পারে মেবি, আমি ওইটা নিয়ে যথেষ্ট এক্সাইটেড আছি, ভূত বাংলা নিয়ে। আর এবার যদি বলি স্কাই ফোর্স, আমি ভিডিওতে আমি স্বীকার করছি, যখন এটা ট্রেলার এসেছিল আমিও কিন্তু এটা বলেছিলাম রিভিউ করার সময়, যে এইটা মনে হচ্ছে সেই আবার মানে অক্ষয় কুমারের ওই সিনেমা যেটা হচ্ছে বল না, ফাইটার, কিন্তু না, ফাইটার একদমই ভিন্ন স্বাদের গল্প, স্কাই ফোর্স আলাদা ভিন্ন স্বাদের গল্প, বিশেষ করে সেকেন্ড হাফটা, স্কাই ফোর্সের সেকেন্ড হাফটা অবশ্যই সেকেন্ড হাফটা বেটার ফার্স্ট হাফের থেকেও, কেন ফাইটার মধ্যে একটা কিন্তু কমার্শিয়াল অ্যাপ্রোচ ছিল, সেখানে সবই হচ্ছে, সেখানে প্রেম হচ্ছে, দুঃখ হচ্ছে, ভালোবাসা, মানে গত ব্যাপার সবই আছে, মানে ওইটার মধ্যে পুরো একটা কমার্শিয়াল অ্যাপ্রোচই রাখা হয়েছে ফাইটারের মধ্যে। হ্যাঁ, ফাইটার মোস্টলি অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম,
আর এটা হচ্ছে একটু ওই ইয়ে করা হয়েছে, মানে যেরকম ইন্ডিয়া পাকিস্তান যেই ওয়ার ইস্যুকে কেন্দ্র করে যে ধরনের সিনেমা হয়ে থাকে, একটা উগ্রপন্থী অ্যাটাক করবে, এই করবে, তারপরে কি হবে, তারা গিয়ে আবার সেটার বদলা নেবে, এই একই গদবাঁধা গল্প, শুধুমাত্র ওই মানে হাইফাই একটা মানে টেকনিক দিয়ে এরোপ্লেন ফেরোপ্লেন হ্যানা তানা যাই হোক, কিন্তু এই গল্পটা একদমই আলাদা। আমি অনেক অডিয়েন্সকে বলেছি যে আপনারা এই কাজটা অন্তত দেখতে যান। অক্ষয় কুমার প্রিভিয়াসে কি কাজ করেছে সেইটার ভিত্তিতে কিন্তু এই সিনেমাটাকে জাজ করতে যাবেন না। এটাই বলবো, আপনারা সিনেমাটার একদম এন্ডিং এ গিয়ে যে মজাটা পাবেন, আপনাদের মুখে একটা হাসি থাকবে যে অক্ষয় কুমার যথেষ্ট ভালো কাজ করেছে। আমি সিনেমা হল থেকে বেরিয়ে আমি দেবজ্যোতিকে ফোন করেছি যে ভাই আমি স্কাইফোর্স দেখে বেরোলাম, আমার এত ভাল লেগেছে, লাস্টে আমার ওই জায়গাটা দেখে আমার চোখে জল এসে গেছে, যখন ওই লাস্টে যখন তাকে পদকটা দেওয়া হলো এবং মা আর মেয়ে দুজনে একসাথে যখন বেরিয়ে আসছে, তখন ওই মুমেন্টটা মানে আমার চোখে পুরো জল ছলছল করছে। মানে এবং লাস্টে যেভাবে অরিজিনাল ফুটেজ গুলোকে রাখা হয়েছে, অরিজিনাল ফুটেজ গুলোকে যেভাবে ইউজ করা হয়েছে, এবং মেহের বাতানকে লোগো গানটা চলছে লতা মঙ্গেশকরের গলায়, যখন লতা মঙ্গেশকরের ওই জায়গাটা আলাদাই গুজবাম্প দিচ্ছে, ওই জায়গাটা আলাদাই গুজবাম্প। আচ্ছা, বলে রাখা ভালো, এটা কিন্তু কোনো দিক থেকে স্পয়লার নয়, এটা তো বাস্তব ঘটনা। না, একদমই না, একদমই না। সুতরাং আপনারা কোনো কিছু দোনামোনা করবেন না, স্কাইফোর্সটা দেখে আসুন, যথেষ্ট ভালো কাজ হয়েছে। এইসব সিনেমাগুলো অন্তত দেখার দরকার, সাপোর্ট করা দরকার। এবার যদি চলে আসি আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে, বিনোদিনীতে রুক্মিণী যা খাটাখাটনি করেছে, পরিশ্রম করেছে, সেটা স্ক্রিন জুড়ে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমার ফ্লস লেগেছে, বিশেষ করে যখন ওই ওম ছেলেটার সাথে যখন রোম্যান্স পার্টটা এসেছে, মানে অতিরিক্ত গায়ে পড়া হয়ে যাচ্ছে ওই জায়গাটা। মানে আমি জানি না বিনোদিনীর অ্যাকচুয়ালি ওই চরিত্রের মধ্যে এই জিনিসটা যায় কিনা, এত তাড়াতাড়ি গায়ে পড়ে, হ্যাঁ তাড়াতাড়ি ওই গানের মধ্যে এক পোর্শনে শাড়ি ফাড়ি খুলে তারপরে ওরকম একটা বোল্ড দৃশ্য, ঠিক আছে, আমার ওই জায়গাটা যথেষ্ট মানে বোকা বোকা লেগেছে, ক্রিঞ্জ লেগেছে ওই জায়গাটা। তা আমার ওই জায়গাটা আমি মেনে নিতে পারিনি যে তুমি একটা চিন্তা ভাবনার মধ্যে আছো যে তোমার নাটকটা হচ্ছে তোমার জীবনের প্রায়োরিটি, তুমি এতটা কষ্ট দেখে এসেছো, ওইটাকে পাওয়ার জন্য, তুমি অ্যাচিভ করার জন্য তুমি একটা জায়গায় গেছো, তারপরে কে রাজা সাহেব তোমাকে ডেকেছে, তার জন্য তুমি গদগদ ভাবে তার কাছে চলে গেলে, 1 মাসের জন্য তুমি নাটক থেকে বিরতি নিয়ে নিলে, যা খুশি তাই করে ফেললে। এই জিনিসগুলো না মানে বড্ড, এই পোর্শনটা আমার যথেষ্ট মানে কি বলবো, এবং তারপরে যে ক্যারেক্টারটাকে শেপ এই পার্টটা তুই কেটে শর্ট বানাবি, তুই এই পার্টটা কেটে শর্ট বানাস। না না, এই দেখ এইটা এখন আসলো বলে তাই, কিন্তু ওভারঅল সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো। রামকৃষ্ণের মুভমেন্টটা যখন এসেছে, সেই মুভমেন্টটা দেখে ওটা আমার হিসাবে সেরা মুভমেন্ট, আমার হিসাবে সেরা মুভমেন্ট ওটা সিনেমার, সেরা মুভমেন্ট ছিল। চান্দ্রী ঘোষ যে পার্টটা করেছে সেটা খুব ভালো ছিল, বাদপ্রীতি যে পারফরমেন্স করেছে সেটা খুব ভালো ছিল, কৌশিক গাঙ্গুলি অনবদ্য। এই যে বলে না যে ওই জায়গাটা যখন বলেছে আপনাকে তো গুরু দক্ষিণার দেওয়াটা হয়ে গেছে, এটা কিন্তু কোনো স্পয়লার না, যারা দেখবেন গুরু দক্ষিণা দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি যখন গুরু যখন তার স্বার্থ সিদ্ধির জন্য তার মানে ছাত্র বা ছাত্রী তার কাছ থেকে একটা সাহায্য প্রার্থনা করছে, কিন্তু সাহায্য প্রার্থনার মধ্যেও কিন্তু তার স্বার্থ লুকিয়ে আছে, যে বিনোদিনী ছাড়া কিন্তু তার এখন চলছে না গিরিশ ঘোষের। তা যাই হোক, ওভারঅল আমার সিনেমাটা যথেষ্ট এনজয় করার মতো, এটা একটা ভালো অ্যাটেম্প, খুব ভালো ওয়েল মেড সিনেমা। গানগুলো আমার ভালো লেগেছে, শুধুমাত্র রোমান্টিক পোর্শনের গানটা একটু বেশি ন্যাকা ন্যাকা লেগেছে আমার কাছে। তা ঠিক আছে, ওভারঅল সব দিক থেকে ঠিক আছে। আর আরেকটা কি যেন সিনেমার কথা বললি? সত্যি বলে সত্যি কিছু নেই, সত্যি বলে সত্যি কিছু নেই, সত্যি বলে সত্যি কিছু নেই। একটা কথাই বলবো, অনেকে আবার সৃজিতদার কাছে ব্লক খেয়েছে বেশি সত্যি কথা বলার জন্য, ঠিক আছে। তা সৃজিতদা, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমি আপনার কাজের ফ্যান, আপনার কাজ বরাবর দেখে এসেছি, আমার সিনেমা দেখা কাজ, এনজয় করার কাজ। হ্যাঁ, আপনার বিগত যে কাজগুলো যেরকম ছিল, যেগুলো এনজয় করেছি আগে, দশম অবতার আমি বলবো না খুব একটা আহামরি কিছু হয়েছে, দশম অবতার সত্যি একটা মানে বাজে কাজ দশম অবতার, আমি এই ভিডিওতেই বলছি। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু খিস্তি পছন্দ করি, বাঙালি খিস্তিটা কোথাও দিয়ে চলে যাচ্ছে, খিস্তিগুলো আমি খুব এনজয় করেছি ওখানে, বিশেষ করে পোদ্দার আর ইয়ের মধ্যে। তা ওই দশম অবতার নাম শুনেই দেবজ্যোতি ওখানে বিড়বিড় করছে, আর উপরে বসে যাবে, ভেতর চলে যাচ্ছে ওর দশম অবতারের নাম শুনে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা ওটাই আমার সত্যি বলে না, দেবজ্যোতিদা বাস্তবে কিন্তু সৃজিতদার ফ্যান, এরকম বলে তাই সৃজিতদার ফ্যান বাস্তবে। সৃজিতদা ব্লক হলো, ইয়ার কি নাকি ব্লক হলো, ব্লক হলো, যত তারপর দেখলো তোকে তো খুললোই না, আমার চ্যানেল দেখে আমাকে ব্লক মেরে দিল। না, দেবজ্যোতি লাইট ভার্সন পরিবর্তন করেছে, অ্যাডাপ্টেশনে অনেক কিছু পরিবর্তন করেছে যেগুলো ভালো। এবার
এতজন পারফর্ম করেছে তাদের নিজস্ব জায়গা থেকে। সৌরসেনীর পারফরমেন্স থেকে আমি খুব অবাক হয়েছি, ঠিক আছে। আমার তারপরে ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স খুব ভালো লেগেছে, কৌশিক গাঙ্গুলি খুব অনবদ্য, রাহুল খুব ভালো পাঠ করেছে, অনির্বাণ চক্রবর্তীর কিছুটা পোর্শন আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। তা ওভারঅল মিলিয়ে সবারই পারফরমেন্স খুব ভালো ছিল, কিন্তু আরটু বেশ জমজমাট হতে পারতো। যাই হোক, কিছু তো ফ্লস আছে সিনেমার মধ্যে, সেটা আমি আর ডিটেলসে গেলাম না। আর আরেকটা কি যেন সিনেমা বললি বাংলা? ব্যাস ব্যাস হয়ে গেছে, 3টেই ছিল। ওকে ওকে ওকে, ব্যাস এই অবধি। সৌভিক দা? আমি একটা একটা করে টপিকে আসি। তো সবার প্রথমে এটাই বলবো যে দর্শকের উদ্দেশ্যে যে আপনারা 3টে সিনেমাই দেখুন, ঠিক আছে। মানে রিভিউ না দেখে আগে সিনেমা দেখুন, তারপর রিভিউ দেখতে ঢুকুন, এটা আমি সবার আগে বলবো আর কি। তো দেখো একটা একটা করে আসি। প্রথম কথা হচ্ছে স্কাই ফোর্স নিয়ে। তো স্কাই ফোর্স সিনেমাটা আমার পার্সোনালি ডিসেন্ট সিনেমা লেগেছে। আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা অ্যাকচুয়ালি ফাইটারের কম্পেয়ার অ্যাকচুয়ালি হয় না, গল্প কিন্তু আলাদা। দেখো এভিয়েশনের সিনেমা হলে থিমেটিক্যালি কিছু এলিমেন্ট কিন্তু সেম থাকবে, এটা নিয়ে বলা কোনো অবকাশ রাখে না। বাট সিনেমাটা আমি বলবো যে অক্ষয় কুমারের অন্য সিনেমার থেকে কিন্তু যথেষ্ট ভালো সিনেমা হয়েছে। সেকেন্ড হাফটা আমার বেটার লেগেছে এবং এর যে ক্লাইম্যাক্স সেটা কিন্তু সত্যি আমার কিন্তু মুগ্ধ করেছে, আমার আমার ভালো লেগেছে। এবং অক্ষয় অভিনয় কিন্তু বলবো যথেষ্ট সাটল হয়েছে, ঠিক আছে। এবার আসে অক্ষয় কুমারের কামব্যাক কিভাবে হতে পারে। দেখো আমার যেটা মনে হচ্ছে, অক্ষয় কুমার কিন্তু পিক টাইমসে যখন প্রিয়দর্শনের সঙ্গে একের পর এক কমেডি ছবিগুলো করছিল, আমার মনে হয় যে অক্ষয় কুমারের কমেডিতে সুইচ করা উচিত। ভূত বাংলা আশাবাদী আছি, প্রিয়দর্শন অক্ষয় কুমার কোলাবোরেশন সবসময় আমরা জানি যে ভালো কিছু আমাদের দিয়ে এসছে, সেটা নিয়ে আশাবাদী আছি। তো এটা আচ্ছা। নেক্সট হচ্ছে যে দুটো বাংলা সিনেমা, সত্যি বলে সত্যি কিছু নেই আর হচ্ছে বিনোদিনী। এবার হ্যাঁ, এবারে সত্যি সত্যি যদি আসে, যে দেখো সত্যি কথা বলতে অরিজিনাল যে ফিল্মটা না 12 অ্যাংরি ম্যান, এই ছবিটার ধারে পাশে যাওয়া কিন্তু কখনোই সম্ভব নয়, ঠিক আছে। লাস্ট ইয়ার মালায়ালাম সিনেমা ছিল আটম, ব্যাপক সিনেমা, না দেখলে তোমার সব অবশ্যই সিনেমাটা দেখো। তো সেই আটম সিনেমাটা কিন্তু ব্যাপক ছিল, কিন্তু দেখো সত্যি কথা বলতে যতই তুমি যাই বানিয়ে নাও না কেন, আজকে স্টিল লেভেল যদি মনে করো আমি বানাবো, উনিও কিন্তু বানাতে পারতেন না, কারণ ওই সিনেমা একবারই হয় আর কি। এবার দেখো সত্যি কথা বলতে সত্যি সত্যি সিনেমাটি যথেষ্ট কিন্তু ভালো, বেশ ভালো সিনেমা, ভালো অ্যাডাপ্টেশন হয়েছে আর কি, ঠিক আছে। কিন্তু তফাৎটা থেকে যাচ্ছে কি, মানে এখানে আবার হচ্ছে কি, আমি যেটা দেখলাম যে কোথাও গিয়ে না এই যে যুক্তি পাল্টে যে ব্যাপারটা, কোথাও কিনা খুব একটা স্ট্রং কিন্তু হচ্ছে না, ঠিক আছে। মানে কোথাও ক্যারেক্টার গুলোর মধ্যে একটা এজেন্ডা দেওয়া যাচ্ছে, মানে কোথাও তার ক্যারেক্টার গুলো না এই যে তার ভার্ডিট তার কিন্তু কোথাও একটা এজেন্ডাতে ভার্ডিট দিচ্ছে আর কি। সেবার সেটা ওখানেও ছিল, কিন্তু ওখানে যুক্তিগুলো অনেক কিছু স্ট্রং ছিল। ওখানে কিন্তু যেখানে সিনেমা অনেক আনপ্রেডিক্টেবল ছিল, সেটা এখানে কিন্তু হচ্ছে না, এটা সময় সমস্যা থেকে যাচ্ছে। আচ্ছা, এবার সে বিনোদিনীর কথাতে দেখো, বিনোদিনীর ক্ষেত্রে একটুখানি কাটছি, হ্যাঁ প্রত্যেক যেটা বলবি মনে হয়। সৌভিক দা, তুমি যথেষ্ট ইন্টেলেকচুয়াল মানুষ, তোমার সিনেমা সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, তুমি সত্যের প্রতীক। তোমার বারবার এই সত্যি কথা বলতে হবে না, তোমার মুখের মধ্যে কিন্তু অলরেডি সত্যির একটা ছাপ আছে। সততার প্রতীক, একদম সত্য বন্দ্যোপাধ্যায়, একদম সত্য বন্দ্যোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায় না, সততার প্রতীক। হতে পারে না, মিথ্যাবাদী বা মিথ্যু প্রমাণ করতে পারবে না, সুতরাং সত্যি কথা বলতে ওইটা বাদ দাও, ওটা বলে তুমি তোমার বক্তব্য রাখো। আচ্ছা হ্যাঁ, এবার একদম। আচ্ছা, এবার সেই বিনোদিনীর কথাতে, তো বিনোদিনী ছবিটা দেখার সময় আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি না কি বলতো, সত্যি কথা বলতে মানে আমার মুখ থেকে এটা আমার অভ্যাস আর কি, কিছু করার নেই আর কি। হ্যাঁ না, যাই হোক। এবার দেখো মানে কি বলতো, ব্যাপারটা হচ্ছে কি, মেইন ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন তুমি এটা বায়োপিক বানাচ্ছ, তো এই বায়োপিক দুভাবে বানাতে পারো। এক হচ্ছে যে তুমি যখন ক্যারেক্টার হিসেবে সেই ক্যারেক্টারটার লাইফে একটা কোনো ঘটনা তুলে ধরো, সেটার মধ্যে সেটাতে তুমি সিনেমা করো, এটা হচ্ছে একটা দিক। এবার যখন তুমি একটা পুরো মানে তার লাইফ পুরো স্প্যানটাকে দেখা যায়, পুরো জার্নিটাকে দেখাচ্ছ, সেখানে তখন না সেখানে ডিজার্ভ করেছে ওয়েব সিরিজ। তার মধ্যে বিনোদিনী যদি একটা ওয়েব সিরিজ যদি হতো, মানে যেহেতু তার পুরো লাইফটাই দেখাচ্ছে, আর এবং যেহেতু বিনোদিনীর লাইফটা খুব মানে লার্জ লাইফের ক্যারেক্টার, যেহেতু খুব বর্ণময় একটা জীবন, তো সেখানে কি হচ্ছে, সেখানে না একটা ওয়েব সিরিজ হলে মানে অনেক বেটার হতো। তার কারণ হচ্ছে যে কি হচ্ছে ব্যাপারটা কি, যে এখানে না মানে পর ইভেন্ট গুলোকে দেখিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার আগে কোনো ব্রিদিং স্পেসটা আমি কিন্তু পুরো পেলাম না আর কি। এটা আমার কাছে ছবিটার মধ্যে সমস্যা বলে আমার মনে হয়েছে ছবিটা দেখার সময় আর কি। এমনি ছবিটা টেকনিক্যালি খুব ভেরি ওয়েল মেড, একটা দারুণ রিক্রিয়েট করেছে, রুক্মিণী খুব
খেটেছে, শুনেছিলাম যে উনি নাকি এটার জন্য ওয়ার্কশপও করেছিলেন নাকি ছবিটা করার জন্য, সেটা নিয়ে খেটে বোঝা যাচ্ছে দেখে। কিন্তু আমার হচ্ছে এটা কিন্তু অনেক বেশি একটা ওয়েব সিরিজ ডিমান্ড করে আর কি। আজকে তোমরা বায়োপিক দেখে যদি দেখো যদি আর কি, আজকে তোমরা MS ধোনি দেখে নাও, ওখানে কি দেখাচ্ছে যে ওই যে ধোনি 11 পৃষ্ঠা ফাইনালে 6টা ম্যাচ ওখানে সিনেমাটা শেষ করছে। বিনোদনের ক্ষেত্রে ভালো তো, যখন আপনি দেখে আশীর্বাদ করছেন, যদি ওটা যদি ক্লাইম্যাক্স হতো, যে ছবিটা যদি ওখানে শেষ করতো, তাহলে কিন্তু সেটা অনেক ইম্প্যাক্টফুল হতো, কারণ হচ্ছে বেস্ট জায়গা ছিল ওই পোর্শনটা আর কি, যে বিনোদিনীকে রামকৃষ্ণ দেব আশীর্বাদ করছেন। এটা যদি সব থেকে ভালো, তাহলে কি হতো, দেখো রানটাইমটা ম্যাটার করছে না, ম্যাটার হচ্ছে কোথায়, যে 2.5 ঘন্টার মধ্যে পুরো লাইফ স্প্যানটাকে দেখাচ্ছে, এটা কিন্তু কখনো ধরা সম্ভব না আর কি। তাহলে কি হতো, তাহলে ড্রামা বা অন্যদিকে কিন্তু ফোকাস কিন্তু বেশি করে করা যেত আর কি। তো এটাই আমার ছবিটা এমনি ভালো লেগেছে, মানে ভালো লেগেছে বলতে আন্তরিক প্রচেষ্টা, বাট সিনেমাসে কিন্তু আমি কিন্তু খুব ভালো এসে কনসিডার করতে পারছি না এটাকে আর কি, এটাই। তুহিন দেখো, আমার দুখানা বাংলা সিনেমা দেখা নেই, সত্যি কথা বলতে গেলে এই সত্যি বলে সত্যি কিছু নেই, এবং বিনোদিনী সিনেমাটা আমার দেখা নেই, কিন্তু পার্সোনালি আমি স্কাইফোর্স সিনেমাটা দেখেছি, সেটা নিয়ে আমি শুধু বক্তব্য রাখবো। তা আচ্ছা স্কাইফোর্স সিনেমাটা আমার ডিসেন্ট লেগেছে, সত্যি কথা বলতে গেলে কি তার একটাই কারণ, অনেক স্ক্রিন প্লে লেভেলে অনেক প্রবলেম আছে। কারণ স্ক্রিন প্লেতে কোনো ক্যারেক্টারকে সেইভাবে স্ট্যাবলিশ করা হয়নি, কোনো জায়গা দেওয়া হয়নি প্রথম কথা। আর এটা আমারও ফাইটারের লেগেছে, কথা এটা বলা আমারও হচ্ছে, দেখো দেখো মেন ঘটনা হচ্ছে ফাইটারের কথা বলা হচ্ছে, ফাইটার কিন্তু মানে যা যা এলিমেন্ট আছে সিনেমার মধ্যে সবকিছু কিন্তু টপ গানের থেকেই নেওয়া আছে। এবং মানে সিদ্ধার্থ আনন্দের সিনেমা প্রায়ই হচ্ছে এই টম ক্রুজের সিনেমার থেকে ইন্সপায়ার্ড হয়ে সে সিনেমা তৈরি করে। এবার সেই জায়গা থেকে ফার্স্ট হাফটা যদি স্কাইফোর্স এর দেখি, সেটা হচ্ছে এরিয়াল অ্যাকশন ড্রামা হিসাবে ট্রিট করা হয়েছে, সেকেন্ড পার্টটা ইনভেস্টিগেটিভ ড্রামা হিসাবে মানে তৈরি করা হয়েছে। একদম যে একদম। ফার্স্ট পার্টে দেখাচ্ছে যে একটা কজ দিচ্ছে যে কি কারণে ভিড় পাহাড়িয়া হারিয়ে যাচ্ছে, এবার সেকেন্ড হাফে সেই ভিড় পাহাড়িয়াকে খোঁজো। এবার যখন অক্ষয় কুমার যখন বলছে যে এই তাকে ভাইয়ের মতন করে ভাবে, তার ভাই যেহেতু মারা গেছে, এবার সেই জায়গা থেকে ভিড় পাহাড়িয়ার সাথে অক্ষয় কুমারের একটা ব্রোম্যান্স কিন্তু দেখানো, সত্যি খুব দেখানো উচিত ছিল, বাট সেটা কিন্তু দেখায়নি মেকার্সরা। এটা অনেক প্রবলেম হয়ে গেছে, যার জন্য ক্যারেক্টার গুলোর সাথে কোনো কানেকশন ফিল করতে পারছি না। এবার যখন আলটিমেট ক্লাইম্যাক্সে আসছে, যখন সিনটা রিভিল হচ্ছে, হয়তো সেই জায়গায় ইমোশন হচ্ছে, কিন্তু সেটা সিনটার জন্য ইমোশনটা হচ্ছে না। ইমোশনটা হচ্ছে যেই গানটা কিক ইন করছে, অ্যাকচুয়ালি লতা মঙ্গেশকরের গানটা বা বিপ্রাকের একটা গান ছিল, সেই গানগুলোর জন্য অ্যাকচুয়ালি ইমোশনাল ফিল করতে পারছি। এটাই হচ্ছে মেন বক্তব্য। কিন্তু অক্ষয় কুমারের আহ, যেহেতু সে অন্যান্য যে সিনেমাগুলো করছে, আমি তো মানে আমার যেটা মনে হয় জনি LLB 3 থেকে তার কামব্যাক হলেও হতে পারে। কারণ ওয়েলকাম টু দ্য জাঙ্গল এবং তার সাথে সাথে আরেকটা যে সিনেমাটা করছে হাউসফুল 5, এই দুটো সিনেমা নিয়ে আমার কোনো আশাবাদী নই। এবার অন্যদিকে যেটা ভূত বাংলা বলে পিয়া দার্শনের সাথে সিনেমা করছে, সেটা নিয়ে এক্সাইটেড আছি, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছে। তার একটাই কারণ, যতগুলো সিনেমা করেছে এর আগে এই প্রিয়া দার্শন, তার সাথে নীরাজ বোরা অ্যাসিস্ট করতো, মানে রাইটার হিসেবে কোরাইট করতো। এবার নীরাজ বোরা অসম্ভব দুর্দান্ত একজন রাইটার। এবার তাদের One liner খুব যুগলবন্দি ভালো লিখতো। এতগুলো হ্যাঁ, ভাগাম ভাগ হোক বা হেরাফেরি হোক, এইসব সিনেমাতে কোরাইট করেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এখন তো নীরাজ বোরা তিনি বেঁচে নেই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এবার কি করবে না করবে এটা নিয়ে একটুখানি সন্দেহ প্রকাশ আছে, কারণ হাঙ্গামা 2 কিন্তু সিনেমাটাও একদম ভালো হয়নি। এবার দেখার, অক্ষয় কুমারের আমি চাইবো কামব্যাক হোক, কারণ ছোটবেলার থেকে তো তার সিনেমা দেখেই তো বড় হয়েছি। তার 2000 পরের থেকে যেসব সিনেমাগুলো করেছে সেগুলো দেখতে সত্যি খুব ভালো লেগেছে। এটাই হচ্ছে বক্তব্য, চাই তার না, কামব্যাক। আমরা এই যে সবাই যখন বলে যে সিনেমা দেখে বড় হয়েছি, সত্যি কি আমরা সিনেমা দেখে বড় হয়েছি? না অন্য মানে সিনেমা দেখতে দেখে বড় দেখতে আর হয়েছি? কি, যে সেটা ছোটবেলার যে দেখতে সিনেমাগুলো ভালো দেখতে লাগতো। দেখতে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে তো তাদেরই তো আমি তো সিনেমা জানতাম যে অ্যাকচুয়ালি আমরা দেখতাম না। মোটামুটি নীল সিনেমা দেখে বড় হয়েছি। সবাই এখন বলছে অক্ষয় কুমার এটা ওটা সিনেমা ছি, দেখে বড় এসব কি অশ্লীল কথাবার্তা! আমি ছি, বড় ছি, ছি, হইনি, আমি সিনেমা ছি, দেখেই বড় ছি। হয়েছি, এই আমি ছেলেটাকে শক্তিমান দেখতাম। এই ছেলেটাকে চিনে রাখুন, কিন্তু অশ্লীল কথাবার্তা এই এই অশ্লীল এই হাইয়ে লন্ডা, লোকটাকে চিনে রাখুন। ছি, 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 অশ্লীল ছি, হাইয়ে ছি। লন্ডা। আচ্ছা, এবার একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে রিসেন্টলি, মানে কিছুদিন আগেই আমরা দেখেছি যে শিবুদা এবং শিবুদার ওয়াইফকে একটা ওই নিয়ে, মানে কোনো একটা পার্টিকুলার ফ্যান বেস থেকে বলা হয়েছে যে সেই ফ্যানের মুভি যখন রিলিজ করবে
তুমি মুভি রিলিজ করতে পারবে না, নাহলে তোমার জীবন নিয়ে নেওয়া হবে, এবং তার জন্য তিনি গেছিল আমাদের মানে সাইবার ক্রাইমে রিপোর্ট করেছিল, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, শিবুদার ওয়াইফ গেছিল। কিন্তু সেটা তো আবার রিপিট হতে চলেছে পুজো 2025-এ। সেটা হচ্ছে আসছে রঘু ডাকাত এবং তার এটা সাথে আমি আমার ভিডিওতেই বলেছিলাম আজকে, এটা আমি আজকেও আমার ভিডিওতে বলছিলাম। হ্যাঁ, যদি একটুখানি ছোট্ট করে বলে দাও। দেখো, আমি আচ্ছা, বল। আমি প্রথমে বলে নি, বল। আমার যে ঘটনাটা হচ্ছে, যে যেই জিনিসটা নোংরামি পর্যায়ে গেছিল, যে দেব ফ্যান ভার্সেস যে উইন্ডোজ, এই জিনিসটা যেটা হয়েছিল, সেটা সত্যিকারের খুবই নিন্দনীয় একটা ব্যাপার। তার একটাই কারণ, আমরা কাউকে ঠিক করে দিতে পারি না যে কোন সিনেমা কোন মেকার্সরা কোন টাইমে নিয়ে আসবে। সেটা তাদের পার্সোনাল ওপিনিয়ন, যে তারা ঠিক করবে যে আমাদের সিনেমা এই উইন্ডোতে নিয়ে আসবো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দুটো উইন্ডো, সব থেকে বড় উইন্ডো, একটা হচ্ছে পুজো আর একটা হচ্ছে ক্রিসমাস। এবার সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মেকার্সরা তো চাইবে যে আমাদের সিনেমা ক্রিসমাস বা পুজোতে নিয়ে আসি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেবফ্যানেরা গিয়ে ওই অকথ্য ভাষায় খিস্তি গালাগালি করছে ইউটিউবারদেরকে, এমনকি আমাদেরকেও করেছে খাদানের টাইমে, এবার সেইগুলো একদম টক্সিক লেভেলে, আমি এই জিনিসগুলোকে আমি একদমই সাপোর্ট করি না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে পুজোর সময় তো একটা বড়সড় হবে, সেটা আমি আজকে নিজের ভিডিওতে পুরো এক্সপ্লেন করে মানে কথা বলেছিলাম, যে এই জিনিসটা হয়েছে এর আগে, এটাও আবার কন্টিনিউ হতে চলেছে, আর খুব বাজে পর্যায়ে যাবে এবার, মানে একদম টক্সিক এনভায়রনমেন্ট তৈরি করে দেবে এই জিনিসটা। এই ছিল বক্তব্য। ওকে, সৌভিক দা। দেখো, সত্যি কথা বলতে মানে একটা কথা আমি বলবো এখানে, যে এরা কেউই ফ্যান বেস না, এরাকে দেবের ফ্যানের মধ্যে পড়ে না। কারণ দেখো, সত্যি কথা বলতে আমি আবার এটা বলতে পেরে যাবে আর কি, কিছু করার নেই। অনেকে ভাবতে পারে সৌভিক দা বলছে দেখো, তুমি আমাদের এক্সিস্টেন্সিয়াল যুধিষ্ঠির সৌভিক দা, এত সত্যি বলো না, বিশ্বাস করো। ওই জন্য আমার সত্যি বলে কিছু নেই, ক্লিয়ার করে দিলাম ওই জন্য সবাইকে, যে একটু আগে এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল, তো ওই জন্য হাসি বেরিয়ে গেল। যাই হোক, বলো সৌভিক। এগুলো হচ্ছে ইনসাইড জোক, কিন্তু আমাদের লাইফস্টাইল এরকম। হ্যাঁ, এবার কি বলতো, দেখো ব্যাপারটা হচ্ছে যে কিছু টক্সিক ফ্যান কি বললো না বললো তার জন্য কিন্তু কোনো স্টার বা তার গোটা ফ্যান বেসকে কিন্তু সমালোচনা কিন্তু করা যায় না, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এদেরকে ফ্যান বলে মনেও করি না, কারণ কি দেখো, মানে ব্যাপারটা হচ্ছে যে স্টারকে দেখে তো শিখবে। দেখো, দেব যে যাকে আমি দেখেছি, সেটা সে কিন্তু যথেষ্ট কিন্তু হাম্বল একটা পার্সন, কিন্তু ডাউন টাউন পার্সন। সেখানে দাঁড়িয়ে তার ফ্যান যে এরকম করছে, এটা কিন্তু একটা স্টারের কিন্তু বদনাম হচ্ছে, যে স্টারের কোনো দায় এখানে থাকছে না, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এইসব করে সত্যি বলতে লাভ কিছু নেই। দেখো, ইন্ডাস্ট্রিতে যত হেলদি কম্পিটিশন হবে, তত ইন্ডাস্ট্রিতে গ্রো করবে না। তা এটা হোক না হওয়ার কি আছে, এটাকে স্পোর্টিং নেওয়াই তো উচিত আর কি, যে দুটোর মধ্যে কম্পিটিশন হবে, এটা তো দেখতে মজা লাগবে ঠিকই, যে দুটো চেয়ে ভালো হবে, তবে তো সবাই খাটবে, সবাই দুটো চেয়ে ভালো করার দিকে ফোকাসটা করবে, এটাই হচ্ছে আমার বক্তব্য। ওকে, আকাশ তাড়াতাড়ি বল, তুই আবার চলে যাবি কোথায়? বল। কি করছিস তুই? দেখো, আমি তো আগেও ভিডিওতে বলেছি, মানে ফাঁকা উইন্ডো তো কারোর বাপের কেনা জায়গা নয়, যে যেখানে পারবে সে রিলিজ করবে। আমি যদি পারি, আমার যদি ক্ষমতা থাকে, আমি এসে রিলিজ করবো, ঠিক আছে। কিন্তু বলিউডে আবার এগুলো বোকা চিন্তা ভাবনা, এগুলো সত্যি কথা বলতে। বলিউডে আবার তোমরা জানো যে এই বড় প্রোডাকশন হাউসগুলোর সাথে এই প্রোডাকশন হাউসের একটা কথাবার্তা থাকে, আগের বছর থেকে তারা বলে রাখে যে ওর প্রোডাকশন হাউসের ছবি আসবে, মানে কারণ জোহর রিলিজ করবে না, আবার ওর প্রোডাকশনে আসলে ও রিলিজ করবে, শাহরুখ খান রিলিজ করবে, রেড চিলিজ রিলিজ করবে না। তো এগুলো করে তো কোনো লাভ হয় না। মানে আমার মনে হয় যে দেখো, এটাকে আমি টার্গেট করি, তোমার কথা অনুযায়ী বলি, যে শুধুমাত্র ফাঁকা উইন্ডোতে রিলিজ করতে হবে তার তো কোনো নিয়ম নেই। সারা বছর পড়ে রয়েছে, সারা বছর 365 দিন হয়, তার মধ্যে অনেকগুলো শুক্রবার রয়েছে, তুমি যে কোনো একটা শুক্রবারকে বেছে নাও, সেই শুক্রবার রিলিজ করো। তোমার ছবি যদি কন্টেন্ট ভালো হয়, হ্যাঁ, একটা ফাঁকা উইন্ডোতে হয়তো দর্শক বেশি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য উইন্ডো তুমি যখন রিলিজ করবে সেগুলো চলবে না। তুমি একবার চান্স নিয়ে দেখো না, হয়তো চলে যেতে পারে। ফাঁকা উইন্ডোতে রিলিজ করেই তো ওই যে মানুষের সিঙ্গার, যে এটা আমাদের গল্প দারুণ বিজনেস করেছিল, ফাঁকা উইন্ডোতে রিলিজ করে তো অনেক ভালো ছবি লং রানে ভালো বিজনেস করেছে। তো টার্গেট নাও, আর এটা কখনো ভেবো না যদি দর্শক দেখে বা তাদের অডিয়েন্স দেখে বলবো যে তুমি রিলিজ করে মানে আর কোনো কেউ রিলিজ করতে পারবে না, এই ভয়টা তোমরা কাউকে দেখিও না, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে সবই সম্ভব। আচ্ছা, আমরা বলে দিই যে আমরা কত গরিব ইউটিউবার। তুহিনের নেট শেষ হয়ে গেছে, মেসেজ করছিল হোয়াটসঅ্যাপে যে আমার নেট শেষ হয়ে গেছে, আমার চার্জ শেষ, ল্যাপটপে দাঁড়া দেখি। প্রত্যয় তাড়াতাড়ি করে একটুখানি, আমি পারবেন চার্জ করিয়ে বসে আছি। বলো বলতে থাকো।
প্রত্যয় বল। বিষয়টা মানে এটা আমিও বলেছি, প্রত্যেকে যে যার মতো নিজস্ব চ্যানেলে ভিডিও করে মতামত রেখেছে। তা এটা যতদিন যে যার মানে কি বলবো আইডিয়াল নায়ক আছে তাদেরকে নিয়ে সবারই একটা আবেগ থাকে, ভালোবাসা থাকে। কেউ একটু বেশি হাইপার হয়ে যায়, হাইপার হয়ে নানা রকম মানে এমন কতগুলো কথা বলে থাকে যে তখন তাদের দিক বেদিক জ্ঞান থাকে না যে তারা কি বলছে, কি উদ্দেশ্যে বলছে, কাকে বলছে। এবং কিছু কিছু জায়গায় গিয়ে সেটা এতটাই পার্সোনাল হয়ে যায়, সেটা খুব বাজে। আর আমি এটাই বলবো যে এখানে আমি কাউকে একতরফা দোষী সাব্যস্ত করতে পারবো না, ঠিক আছে? কেননা কখনো একতরফা কোনো ঘটনা একদিক থেকে আসে না, এটা দুই তরফ থেকেই যদি হয়ে থাকে। একজন যদি গরম হয় একজনকে ঠান্ডা হতেই হবে, বা তুমি ঠান্ডা মাথায় সেটা বোঝাও। তা যাই হোক, এই জিনিসটা আজ থেকে দেখে আসছি না, এটা অনেকদিন ধরেই দেখে আসছি। 2025-এও আবার হয়তো হবে। আর যত এই ক্যাচলা হবে তত আমাদের যারা রিভিউ আছি, মানে যারা রিভিউ করি, আমাদের তত সুবিধা হবে, আমরা আমাদের মতো মতামত রাখতে পারবো। তা আমি বোঝাতে পারলাম যে কোন জিনিসটাই আমাদের সুবিধা হবে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তা যাই হোক, এটা আচ্ছা, চলুক, কিন্তু এটার বেশিক্ষণ মানে এগুলো কি ক্ষণস্থায়ী ব্যাপার, এই ফ্যান ওয়ারটা ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী। ব্যাপার। সুতরাং এই ব্যাপারটাকে এত সিরিয়াস নেওয়ার মতো কিছু নেই। এবং ইউটিউব আমাদের সেই স্বাধীনতা দিয়েছে এবং সেই শক্তিটা দিয়েছে যে আমরা সেই যারা কমেন্ট করছে বা অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলছে সেই লোকটাকে কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে চিরতরে রিমুভ করে দিতে পারি, যারা আমার চ্যানেল হয়তো পরবর্তীতে ভিজিট নাও করতে পারে। এই শক্তিটা কিন্তু আমাদের ইউটিউব দিয়েছে। অনেকে হয়তো যারা না জেনে বাবা মা তুলে কিস্তি খামারি করতে চলে আসেন, তাদেরকে এটা বলে রাখি, অনেকে হয়তো জানে না। তো তা আমাদের কিন্তু সেই পাওয়ারটা আছে যে আপনারা যাতে পরবর্তীতে যে কিস্তি খামারি গুলো করেন পেছনে বসে থেকে, এই ইজিলি এইগুলো বলে দেওয়া সম্ভব যে তোর বাবা এই, তোর মা এই, বা যার যে কারোর ফ্যামিলি বা পরিবার নিয়ে এই সমস্ত কথাবার্তা বলা। সুতরাং এটাই আমরা কিন্তু রিমুভ করে দিতে পারি, এই ক্ষমতাটা কিন্তু আমাদের আছে, যাতে পরবর্তীতে একদমই আমাদের, একদমই তাই। কেননা দরকার নেই একটা ভালো দরকার। সিনেমা আসুক সেটা নিয়ে চর্চা করুক, বা যদি কোনো বিষয় নিয়ে আপনার যদি মতামত থাকে সেটা সুস্থভাবে মতামত হোক এবং সেটা যুক্তিসম্মত ভাবে। একদমই তাই। এমন ভাবে একদমই সেটা তাই। না হওয়া উচিত না তাকে পরিবার টেনে আনছি, বা আপনার যদি মতামত রাখার থাকে যে এই মানুষটার ওপর আপনার ক্ষোভ আছে, আপনি সেই মানুষটাকে নিয়ে বলুন। তার মাকে টানছেন, তার বোনকে টানছেন, তার গার্লফ্রেন্ডকে টানছেন, তার বউকে টানছেন। আমি কিন্তু এখানে ইন জেনারেল কথাটা বলছি। যদি আমাকে আজকে যদি কেউ অ্যাটাক করে বা আমাকে যদি কারোর খিস্তিখামারি করার থাকে, আমাকে 100টা দিক, আমি ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু একদমই। আমার ফ্যামিলিকে যদি কেউ অ্যাটাক করে আমি সেখানে প্রতিবাদ করব। আজকে আকাশকে নিয়ে বলা হয়েছে, আমি সেটা নিয়েও ভিডিও করেছি। কেননা আকাশ, অনেকে হয়তো জানে না, আকাশের কিন্তু বুঝতে পারছো আকাশের কিন্তু মা নেই, ঠিক আছে? সুতরাং ওখানে গিয়ে আকাশকে নিয়ে যখন মা একটা প্রত্যেকের একটা আবেগের জায়গা, ঠিক আছে? ওই জায়গাটাকে হলে আমি তখন কিন্তু সেই জায়গাটা আমি রাখতে পারবো, সেটা আজকে যে কারোর মায়ের ক্ষেত্রেই বলুক না কেন, ঠিক আছে? সেটা যদি আমার এবং শত্রুরও সত্যি মা হয়। সত্যি এটা সত্যি যে প্রত্যয়, সৌভিক দা, তুহিন, দেবজিৎ সবাই প্রতিবাদ করেছিল সেই সময়। আমরা এই ইউনিটিটা আমাদের মধ্যে কিন্তু রয়েছে। আর সেটা ফ্যানদের মধ্যে কিন্তু সেটা ভাবে যে সত্যি কথা থাকা উচিত। মানে তুমি কারোর ফ্যান হতেই পারো, কিন্তু তাকে মানে তার ব্যাপারে কেউ কিছু বললেই যে আমি তার মানে মানে পার্সোনাল দিক দিয়ে অ্যাটাক করবো, এটা খুব খুব হ্যাঁ বাজে জিনিস। এই সেটাই। কালচারটা বন্ধ হওয়া উচিত, সত্যি বন্ধ হওয়া উচিত। আচ্ছা আমি আচ্ছা, একটা কথা বলতে তো চাই। এটা এটা হ্যাঁ এটা এটা কখনো হ্যাঁ, প্রত্যয় একদিনে শেষ করে হবে নি। না। আর এটার কখনো শেষ হবেও না, এটা পরবর্তীতেও হবে। সুতরাং সবকিছু অত গায়ে মাখলে হবে না। আর হোক না, কি আছে, মানে সব দিকই দরকার এটাই, কিন্তু সেটা অতটা পার্সোনাল হলে খুব বাজে দেখায়, এটাই হচ্ছে ব্যাপার। তাতে কিছুই দেখো, হবে না। আপনার শিক্ষা দীক্ষা বা আপনার পরিচয়, আপনার কি মনোবৃত্তি, সেই বিষয়গুলো আরো 4-5টা লোক দেখছে বা 10টা লোক দেখছে, এটাই হচ্ছে বিষয়, আর কিছুই না। হ্যাঁ সৌভিকদা বলো। হ্যাঁ দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি এক সময় মনে করি সেটা হচ্ছে যে হেলদি ফ্যান কালচার অবশ্যই থাকা প্রয়োজন, দরকার আছে। কিন্তু এই নোংরা টক্সিক ফ্যান কালচার, দেখো ফ্যান হওয়া ভালো, কিন্তু ফ্যান হওয়া বা ফ্যানাটিক হওয়ার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, কিন্তু সেটা কিন্তু কখনোই হওয়া উচিত নয়। এবং আমি যেটা মনে করি কি, সত্যি বলতে এরা কিন্তু কেউই দেব ফ্যান নয়, বা এরা কিন্তু কেউ বাংলা সাপোর্টার কিন্তু এরা নয়, ঠিক আছে? এরা হচ্ছে, দেখো কি জানো তো, সত্যি কথা বলতে এরা মানে রিয়ালিটিতে কারোর আমার থেকে তো মনে হয় পাত্তা বাংলা এরা সিনেমা পায় না। অর্ধেক দেখতেও জানা হলে, আমার তো মনে হয় বাংলা সিনেমায় না, অর্ধেক দেখতে যায় দেখতেও না, জানা হলে। ঠিক আছে। হ্যাঁ, এরা পাত্তা কেউ পায় না, যেখানে এরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যত রব গরম দেখিয়ে থাকে আর কি। আমার কথা হচ্ছে এটাই, যে তুমি যদি আমার কথার সাথে একমত না হও,
তুমি কাউন্টার লজিকে কথা বলো, কিন্তু আমি লজিকে পাচ্ছি না বলে আমি বাপ মাদের কিস্তিকে দেখা আমাকে কিস্তি করে গালাগাল করে আমি কিছু নেব না, আমি কিছু মনে করি না, কিন্তু তুমি তোমার কোনো রাইটস নেই যে, বা আমি তোমাকে সে অধিকার দিয়ে রাখিনি, ঠিক আছে, যে বা আমি এটা পাবলিক হয়ে চলে এই না যে তুমি আমাকে নিয়ে যা খুশি তাই বলবে, যেটা এই অধিকার তোমার রাইটস তোমার কিন্তু নেই। তুমি লজিকে পাচ্ছ না, তুমি চুপ করে যাও, তুমি আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দাও, আমি কিছু মনে করবো না, তুমি চ্যানেল দেখো না, কিন্তু কখনো কারোর পার্সোনাল অ্যাটাক করা বা মা বাবার সাথে কথা বলা এটা প্লিজ করো না, ডোন্ট ডু ইট। এটাই আমি ডু দিস, এটা আমি সবসময় বলবো আর কি তাদের উদ্দেশ্যে আর কি, একদমই এটাই। একদমই এবং একদমই এটা হওয়া এদেরকে উচিত। অ্যাটেনশন না দেওয়াই ভালো, এটা আমি মনে করি আর কি। আচ্ছা, লাস্ট একটাই টপিক এবং এটা লাস্ট, মানে একদম তোমরা জাস্ট অল্প অল্প করে বলো, সেটা যে 31 তারিখে যে দুটো বাংলা সিনেমা বেরোচ্ছে আর একটা হিন্দি সিনেমা বেরোচ্ছে, এই রাত তোমার আমার, তার সঙ্গে বেরোচ্ছে অমর সঙ্গী আর দেবা, এই তিনটের যদি তোমরা একটুখানি মানে প্রেডিকশন আর একটা করতে বাংলা চাও সিনেমা যে আছে, কোনটা যদি ভালো এমন চলবে হতো, না চলবে। আর একটা বাংলা হ্যাঁ সিনেমা যদি এমন হতো, 3টে যদি বাংলা সিনেমা এমন আছে, দ্বিতীয় যদি হ্যাঁ এমন হ্যাঁ হ্যাঁ হতো, যদি হ্যাঁ, প্রিয় তো আছে, এই ঋষভ বসু সবগুলো যদি আছে। তোমরা একটুখানি মানে প্রেডিক্ট করতে চাও যে কোনটা কিরকম হবে তোমাদের মতে, তো সেটা তোমরা একটুখানি বলো, এবং তারপরে অনেক রাত এমনি হয়ে গেছে। বল বল। আচ্ছা, অপর্ণা সেন আর হচ্ছে অঞ্জন দত্ত, এই জুটিটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে, ইউনিক লেগেছে। আমি সিনেমাটা দেখার জন্য প্রচন্ড আশাবাদী। আমার এখনো এই সিনেমাটাকে নিয়ে কথা বলেনি, রিভিউ আমি করব। তারপরে চলে আসি যে বিক্রম সিং এর যে বিক্রম চ্যাটার্জির যে সিনেমাটা, যেটা সৈনী সরকারের, তাদের দুজনের কম্বিনেশনটা খুব ভালো লাগছে। একটু আলাদা হয়তো কিছু গল্প হতে পারে, প্রেম, একটা ভৌতিক ব্যাপার, এরকম অনেক কিছু থাকবে, মজাও থাকবে, ফান থাকবে এই সিনেমাটা দেখার জন্য। আর স্পেশালি দেবা, যেখানে আমি শুধুমাত্র শাহিদ কাপুরের অ্যাকশন দেখার জন্য যাব। তো আমি তিনটে সিনেমায় দেখা, বুঝতে পারছি টাকা খরচা হবে, কিন্তু কিছু করার নেই, যাই হোক দেখতে যাবো, এটাই। সৌভিক দা, তাড়াতাড়ি করে তোমার যদি কিছু বলার থাকে। হ্যাঁ, আমি দেখো, আমি 4টে সিনেমা দেখবো। আমার দেবার ট্রেলার সব ব্যাপক লেগেছে, দারুণ লেগেছে, আমার সঙ্গে ট্রেলারও ভালো লেগেছে। তো আমি 4টে সিনেমা দেখবো, এই রাত তোমার সব করে দেবে। 4টে সিনেমায় 4 রকমের হবে, তা আমি তো দেখবো 4টে সিনেমা। আমি দর্শকের বলে 4টে সিনেমা দেখতে আর কি, এটাই। আকাশ? আমি অলরেডি 7-8টা ছবি দেখে ফেলেছি, আর টাকা পয়সা নেই, তাও যোগাযন্ত্র করে দুটো একটা ছবি দেখবো, ব্যাস এইটুকুই। আচ্ছা ঠিক আমি আছে। মাসের শুরুতে দেখা শুরু করবো আর কি, মাসের শেষে তো হবে না, টাকা পয়সার পকেট ঘরের মাঠ। আমি ফেব্রুয়ারি 1 থেকে শুরু করবো দেখা আর কি, ইচ্ছাটাই, প্ল্যান এটাই আছে। চলো ঠিক আছে, যে যে মুভিটা দেখবে সবার চ্যানেলে রিভিউ তো চলেই আসবে। তো আজকের মতো পডকাস্ট এই অবধি, কারণ রাত অনেক হয়ে গেছে, আলোচনা করতে থাকলে সারা রাতই করা যাবে সিনেমা নিয়ে। তো যারা যারা আজকে আমাদের সঙ্গে ছিল প্রত্যেককে ধন্যবাদ। সবাইকে বলবো তাদের চ্যানেল প্রত্যেকে খুব ভালো রিভিউ করে, অনেকদিন ধরে রিভিউ করছে। সবার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকম ধরনের ভিডিও আরো পেতে চান কিনা কমেন্ট করে জানাতেও সেটা ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করুন আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।